তো ওভারঅল সেকশনের মধ্যে আমরা এখন শুরু করার মেইন পারপাসের ক্ষেত্রে আমরা প্রথম থেকে শুরু করবো, ঠিক আছে? তো প্রথম থেকে শুরু করবার আগে আমাদের যে কি ক্লাসের মধ্যে আমরা দুই ধরনের টাইপ পড়াবো। একটা হলো যে প্রেজেন্ট সিম্পল, মানে আমাদের প্রথম ক্লাসে যা পড়াইছে প্রেজেন্ট সিম্পল, মানে কি ওই যে দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি সবে করা হয়, মানে দিনটা শুরু হলে এক এক ধরনের কাজ করা হয়, সেগুলোকে বলা হয় মানে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, যেগুলো সাধারণভাবে আমরা সব ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটির ক্ষেত্রে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপর হলো যে আমরা প্রতিদিন কিছু একটা জিনিস যে চলমান অবস্থায় করেই থাকি। আমি প্রতিদিন কোনো একটা জিনিস আমি করেই থাকি, এমন একটা জিনিস বা কোনো একটা সময় আমি একটা জিনিস করতেছি, সেই যে নিয়মটা। তো সেগুলো পরে যাবো, আগে কিছু ওয়ার্ড গুলো আমরা যে শেখাটা উচিত, ঠিক আছে? তো যদিও কালকে একটু নেটওয়ার্কের সমস্যা করছে, প্লাস সবাই নেই, তো যার কারণে এগুলা একটু আর কি আজকে দেখা লাগবে। ওকে। তো হ্যাঁ, আমি বলে গেলে চলবে না, এখানে সব সিলেটি না, অ্যাটলিস্ট আমার টার্গেটে দুইজন একটু যে মাহিরা আছেন, অতএব একজন বিদেশ থেকে এই ক্লাসে জয়েন করছেন, তো অতএব আমাকে একটু শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। যাই হোক, আমি এতটুকু পারফেক্ট নয় যে শুদ্ধ ভাষায় কথা বলার জন্য, অবশ্যই চেষ্টা করি। ওকে। এখন কথা হলো, দেখেন আমার টার্গেট হলো যে আমি প্রথমে 4টা 5টা ক্লাস আপনাদের জাস্ট পরে বোঝাবো, কিছু ওয়ার্ড গুলা নেবো, নতুন নতুন ওয়ার্ড গুলা, কিছু নিয়ম শিখাবো। কিন্তু পরবর্তী যখন 5টা বা এক সপ্তাহ যখন ক্লাস হয়ে যাবে, তখন আপনাদের আগ্রহ তত বাড়বে। তখন আমি কি করবো যে যতটা নিয়ম পড়াইছি তখন কিছু নতুন ওয়ার্ড আনবো, ওয়ার্ড এনে ওই নিয়ম অনুসারে আপনাকে বলবো যে আপনি যে প্রত্যেকের নাম ধরে ধরে আমি বলবো, মাইক অন করে আপনি বলতে হবে যে ওই জিনিসটা। অতএব আমি একটা জিনিস বুঝাই যে আমি একটা ওয়ার্ড এখানে লিখে দিলাম যে এইভাবে আপনাকে কথা বলতে হবে, কারণ আজ থেকে আমি বলতেছি, কারণ এইভাবে আপনি প্রিপেয়ার হতে হবে, মানে আপনি প্রস্তুত হতে হবে। যেমন ধরেন আমি এখানে একটা লিখে দিলাম যে যে মেনটেন, মানে মেনটেন হলো বজায় রাখা, মানে কোনো একটা জিনিস মেনটেন করেন আপনি, তখন বলেন আমি মেনটেন করি। তো আমি বাংলায় একটা কথা বললাম যে আমি মেনটেন করি, তখন আপনাকে অবশ্যই এটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলতে হবে যে আই মেনটেন। তো এই আই মেনটেন কেন হবে এটা তো এখন বুঝিয়ে দেবো, কিন্তু পরবর্তীতে যদি বলেন যে কেন আই মেনটেন, আমি বলবো আমি মেনটেন যে আমি বজায় রাখি, এই কথার ইংলিশ যদি আপনি না জানেন পরবর্তী কিন্তু খারাপ হবে, কিন্তু তাও মাইরও খেতে পারেন বা পানিশমেন্টও হতে পারে। তো যার কারণে বুঝবেন পরবর্তীতে যে পরবর্তী ক্লাসগুলোকে আপনাকে বারবার বলতে হবে, কারণ এটা হলো প্র্যাকটিস সেশন, মানে আপনাকে ট্রেন করা হবে, আপনি নিজে নিজে কথা বলতে হবে, ঠিক আছে? নিয়ম তোরাও শিখবো, অল্প শিখবো, বাট এগুলোর ক্ষেত্রে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবো। ওকে। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রথম ক্লাসে ইউটিউবের ভিডিওতে সবাই দেখেন, সেখানে নতুন যে সিম্পল কিছু ওয়ার্ড গুলো নিয়েছিলাম। তো সেগুলোর পরে আমাদের প্রতিদিন যে প্রত্যেকদিন আমরা কি করবো যে প্রত্যেক 2টা ক্লাসে আমরা একই ধরনের যে ওয়ার্ড গুলা পড়বো, একই ধরনের ওয়ার্ড গুলা পড়বো যাতে আমাদের মুখস্থ হয়, আর 2টা ক্লাসের পর আমরা নতুন কিছু ওয়ার্ড আনবো। ওকে। তো এইভাবে আপনাদের চিন্তাধারা সবসময় সচল রাখতে হবে, কারণ হঠাৎ যখন আমি নতুন ওয়ার্ড আনবো তখন আপনাদের কষ্ট হবে অবশ্যই। তো যাই হোক, তো যদিও কালকে ক্লাস রেকর্ড নেই, আজকে ক্লাস রেকর্ড হবে। ওকে, উই আর রেকর্ডিং। তো এখন দৈনন্দিন জীবনের ব্যবহৃত কিছু বাক্যগুলোর মধ্যে যদি আমরা পড়ি, জাস্ট আমি ওয়ার্ডগুলো দ্রুত হইয়া যাইবো, তখন আপনারা তো লেখা আছে আপনারা দেখতে পারবা। ওকে। অ্যাটলিস্ট আমরা কি করবো যে আমরা ওই অতটুকু পর্যন্ত প্রত্যেক ওয়ার্ডের পড়বো, ওই যে প্রত্যেকটার যে লাস্টের ওয়ার্ডগুলো আছে সেটা আমরা এখন পড়বো না, তখন আমরা বুঝতাম না, সবাই বুঝতেন যে বুঝতেও পারবেন না যে এটা যে এটা মানে কি বা এটা মানে কি, পরবর্তীতে আমরা যে বুঝবো যখন দরকার হবে এই ওয়ার্ডটা তখন আনবো। তো এই মেইনটেইন অর্থ কি? আমরা সাধারণত বলি না সবসময় যে আমি বজায় রাখি, আমি ঘরটা যে একটা পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা, আমি ক্লাস ক্যাপ্টেন, অথবা আমি কি বলি যে আমি যে আমার ক্লাসরুমকে কি বলে সুন্দরভাবে বজায় রাখি, অথবা আমার যে ঘরকে আমি যে সবসময় পরিষ্কার রাখি, বা ঘরের কোনো জনের মারামারি হানাহানি বা ঝগড়া এইরকম যে কিছু না লাগার জন্য আমি কি রকম বজায় রাখি। তো ওই বজায় রাখাটা যদি আমরা সিলেটি ভাষায় যে বজায় রাখাটা আমরা অন্যভাবে মেন করি, তো ওই বজায় রাখা না বল যে যদি আমরা বুঝি তাহলে তো ভালো কথা, তখন আপনি বললেন যে মেইনটেইন অর্থ বজায় রাখা, যদি জানেন তাহলে ভালো কথা, যদি না জানেন তাহলে এখন শেখা লাগবে, কারণ আমরা সেন্টেন্স মেক করবো পরবর্তীতে। তো মেইনটেইন অর্থ বজায় রাখা, আপনি রিপিট করবেন 5 বার মেইনটেইন অর্থ বজায় রাখা, যখন এটা শেষ হয়ে যাবে তখন বললেন যে মেক অর্থ প্রস্তুত করা, মেক অর্থ প্রস্তুত করা। তো প্রস্তুত অর্থ যে কোনো কিছু তৈরি করা, ঠিক আছে? তৈরি করা। তো এই তৈরি করা আপনি বলতে মেক অর্থ তৈরি করা, মেক অর্থ তৈরি করা, এইভাবে আপনাকে বারবার পড়তে হবে। তারপর কি আছে, এই প্রোনাউন্সের জন্য মানে উচ্চারণের জন্য আমি যে প্রত্যেকটা ওয়ার্ড করিয়া দিয়া যে বলার চেষ্টা করিয়া, না হলে আমি করার দরকার আসলো না। তো যাই হোক, তো ম্যানেজ অর্থ কি? নিয়ন্ত্রণ করা। তো এই ম্যানেজটা কিভাবে ব্যবহার হয় বা কখন ব্যবহার হয় পরবর্তীতে আমরা এক্সাম্পল পড়বো, বাট এটলিস্ট আমরা শব্দের ওয়ার্ড গুলো শিখি। ম্যানেজ অর্থ কিছু কোনো কিছু নিয়ন্ত্রণ করা। তো নিয়ন্ত্রণ মানে বুঝবো না, যার কারণে একটু যে এডিশনাল বাংলা ওয়ার্ড গুলো আমি চেষ্টা করি। নিয়ন্ত্রণ মানে একটা জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে রাখা, এমন একটা জিনিস, মানে সহজে মানিয়ে নেওয়া, এমন একটা জিনিস, বুঝছেন? আপনার স্কুলের স্যার খুব গরম আপনার সাথে, যে আপনার যে বিহেভিয়ার বা আপনার কাজকর্মে খুব গরম হয়ে গেছেন বা খুব রাগান্বিত হয়েছেন, তখন আপনি কি স্যারকে যে কোনোভাবে এক কথা দ্বারা আপনি যে কি করলেন, বুঝিয়ে ফেললেন, মানে ওই বুঝিয়ে কথা বলাটাকে কি স্যার যে গরম থেকে ঠান্ডা করে ফেললেন, মানে এটা স্যারকে কি করলেন, ম্যানেজ করলেন, এই কথাটা বলা হয়। তারপর কি মিট অর্থের সম্মুখীন হওয়া বা মিলিত হওয়া, আর সহজ বাংলা ভাষা হলো যে দেখা করা, ঠিক আছে? দেখা করা সহজ। তো মিট অর্থ দেখা করা, যদি জানেন তাহলে ভালো, আর না হলে আপনি যে বারবার পড়বেন। তো এটা হলো একটু হার্ড ওয়ার্ড, নেগলেক্ট। নেগলেক্ট মানে অবজ্ঞা করা। এটা সাধারণত আমাদের ব্যক্তিগত জীবনের ব্যবহার করি আর না করি, আমাদের ভিতরের যে অমানসিক একটা কি বলে মানুষ আছে, মানে যাকে মানুষ বলেও চায় না, তো মানুষ সবসময় কি বলে একটা মানুষকে, যখন আপনি ভালো আপনি দেখা যায় অন্য একজন দুর্বল মানুষকে আপনি অবহেলা করতেছেন। অতএব এই নেগলেক্ট কথাটাকে যে সবসময় কাজে লাগে, তো আমরা মানুষের অবজ্ঞা করি অনেক মানুষকে, দুর্বল মানুষকে, ধনী হলে গরিবদের, অথবা সুস্থ হলে অসুস্থকে আমরা অবজ্ঞা করতেছি বা অনাদর করতেছি। তো এই নেগলেক্টটা আপনি ইউজ করতে পারেন অবজ্ঞা। তো বাদরটা হলো যে পরেরটা হলো যে অবটেইন। অবটেইন হলো যে নিজের জন্য অর্জন করা বা পাওয়া। তো অবটেইন এর সহজ অর্থ হলো যে অর্জন করা, মানে কোনো কিছু যে নিজের মতো করে নেওয়া। আপনি পরীক্ষা পাস করছেন, আপনি একটা পেন একটা অর্জন করছেন, অথবা যে
আপনার বাবা বা আপনার মা সবসময় আপনারা কিছু দিন না, হঠাৎ দেখা যায় যে আপনার মারে বা বাপরে আপনি বুঝাইয়া কি বললা যে একটা জিনিস কিটা হল্লা যে আনিবেশন, মানে আপনি কি অনেক কষ্ট করে একটা জিনিস অবটেইন করছেন, মানে অর্জন করছেন ওই জিনিসটা। তো আউট এই অর্জনটা এই ক্ষেত্রে ওই মা বাবার ক্ষেত্রে যায় যে আমি মা বাবারে ম্যানেজ করি, আমি একটা পেন কিনছি, আমি একটা মোবাইল কিনছি। তো আপনি বাকি মা বাবা সবসময় তো দিন না একটা মোবাইল কিনা, তখন আপনি ম্যানেজ করিয়া তখন দেখা যায় একটা মোবাইল কিনছেন। তো সেই ক্ষেত্রে আমরা অনেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার। তারপর আছে যে একটা ওয়ার্ড অবটেইন তো করলাম, অবজার্ভ অর্থ লক্ষ্য করা। অবজার্ভের সহজ যে বিবরণ হইলে আপনার স্ক্যানের ভিতরে আপনি লক্ষ্য করা, মানে আপনার মোবাইলও ফরকা বা যে কোনো ডিভাইসও ফরকা, আপনি কি করা যে লক্ষ্য করা, মানে মোবাইলটা লক্ষ্য করি আমার ক্লাসটা করা, তখন বলবে যে আমি স্যারের পড়াটারে অবজার্ভ করি আর, মানে আমি স্যারের পড়াটারে লক্ষ্য করি আর বা পর্যবেক্ষণ করি আর বা দেখি আর ওই জিনিসটা আপনি হইতে পারলাম। তো এইভাবে জিনিসটা করবা। তারপর আছে অর্গানাইজ, মানে কি প্রস্তুত গ্রহণ করা। আপনি স্কুলে যাইরা আপনি নিজের অর্গানাইজ করা, মানে প্রস্তুতি গ্রহণ করা, ঠিক আছে। আপনি গড়টা অগুছালো তখন আপনি যে প্রিপেয়ার হইরা, মানে আপনি আবার প্রস্তুতি গ্রহণ করা যে গড়টারে গুছানোর জন্য, তাহলে লোকটারে হওয়া যায় কিনা অর্গানাইজ বা প্রস্তুতি গ্রহণ করা, ঠিক আছে। তারপর আছে যে পার্টিসিপেট। আমি এগুলো বলার কারণ হলো আপনারা যে ওই যে মুখ যে মানানটা যে উচ্চারণ করতে গিয়ে আপনার ভালো হবে এর জন্য, প্লাস যে সহজভাবে একটা এক্সাম্পল করার চেষ্টা করি। তো পার্টিসিপেট মানে হলো অংশগ্রহণ করা, সেটা তো আমরা জানি স্কুলের বিভিন্ন পার্টিসিপেশন, বিভিন্ন অংশগ্রহণ করি বিভিন্ন ইভেন্টে, তখন এটাই বলে পার্টিসিপেট। তারপর হলো পে, মানে প্রদান করা। রেস্টুরেন্টে গেছেন তখন গিয়ে কি খানিটা খাওয়াটার পর আপনি যে টাকাটা দিলা ওই টাকাটারে হয় পে করা, ঠিক আছে। পে করা মানে প্রদান করা বা টাকাটা দেওয়া দোকানদারে বা একজন তার মালিক আছে তার দেওয়া। তারপর আছে যে কিটা আছে প্রিপেয়ার। তো প্রিপেয়ার মানে হলো যে প্রস্তুত করা, মানে ওই যে প্রিপারেশন মানে প্রস্তুতি গ্রহণ করা, ওই যেটা আমরা পড়ছি এক্সাম, সেই ওয়ার্ডটা হলো প্রিপারেশন। তারপর হলো যে রিয়েলাইজ। রিয়েলাইজ মানে কি যে উপলব্ধি করা বা অনুভব করা, এটা যে ওয়ান কাইন্ড অফ ফিলিং। তো মানে আপনি অনুভব করা মানে মনের দিক, তো অনুভব করা, আমি অনুভব, আমি খারাপ অনুভব করি আর আমি ভালো অনুভব করি আর আমি একজন খারাপ মানুষ, এইভাবে আমি রিয়েলাইজ করি আমি একজন খারাপ মানুষ। তো মানে আমি অনুভব করি আর আমি একজন যে আমি অনুভব করি আমিও কাজ করতে পারবো, তখন এই ক্ষেত্রে আমরা সেন্টেন্স মেক করবো পরবর্তীতে। তো রিয়েলাইজ তো অনুভব করা। তারপর আছে যে প্ল্যান, কার মিউট অন করা। এই মারুফ বারবার হইয়াও যদি কথা বুঝো না তাইলে কি হইতে পারে কোশ্চেন। একবার আগে তো একটু খেয়াল করতে নেন যে এখানে যে মিউট অন করা বা অফ করা বারবার কইয়া দিই, ক্লাসরুমও কইয়া দিই, তারপর কথার কোনো মর্ম না, এগুলা যদি না হয় তাইলে হইব না। তো তো প্ল্যান অর্থ কি? প্ল্যান অর্থ পরিকল্পনা করা। প্ল্যান পরিকল্পনা করা মানে আমি একটা প্ল্যান করি আর আমি গোট্টার ক্লাসে যেতাম, আমি প্ল্যান করি আর আমি স্কুলে ক্লাস যেতাম, আমি প্ল্যান করে পরীক্ষা কিভাবে পাস করতাম। তো এইভাবে আপনি এই প্ল্যানটা আপনি ইউজ করতে, প্ল্যান অর্থ পরিকল্পনা করা বা চিন্তা করা, ঠিক আছে। তো নিড অর্থ কি প্রয়োজন, ওই জিনিসটা সবসময় আমরা ব্যবহার করা। নিড অর্থ প্রয়োজন, আমার একটা কলম প্রয়োজন, আমার একটা কি কাজ প্রয়োজন, আমার পড়ার প্রয়োজন, ঠিক আছে, আমার কি খাওয়া প্রয়োজন। তো খাওয়ার দরকার প্রয়োজন বা যে কোনো কিছু দরকার করতে আর কি বুঝে নেওয়া, ঠিক আছে। তো এই ওয়ার্ড গুলো তো সহজ না, সহজ সবার কাছে সহজ হবে না, বাট এই ওয়ার্ড গুলো দরকার। তো আপনি তো জাস্ট ওয়ার্ড গুলো পড়লেই হবে না, আপনাকে এটা তো মেক করতে হবে। ইংলিশে একটা বাক্য আপনার কোয়া লাগবে, তো বাংলা বাক্যের যেভাবে আপনি সেন্টেন্স রূপান্তর করেন সেইভাবে তো আপনি মেক করতে হইব। এখন কত হইলো যে আমরা কিছু আগের যে ক্লাসগুলো করছি সিম্পল টেন্সর কিছু করছি। সিম্পল সিম্পল মানে কি ওই যে দৈনন্দিন জীবনে যে আমি আমার ঘরটারে বজায় যে মেনটেন করে রাখি, মানে আমার ঘরে কেউ নাই আমি বড়, তাহলে আমার ঘরটারে আমি বজায় করে রাখি, তাহলে এটার ইংলিশ কি হবে তখন? বা আমার ঘরের কি আমি যে কি করি আমার ঘরটারে আমি তো যে আমি খাবার তৈরি করি, ঠিক আছে, আমি খাবার তৈরি করি, এটার ইংলিশ কি? তৈরি করার তো আমরা পড়ছি যে মেক করা, তখন খাবারে যে আমি খাবার তৈরি করি, আমি কি বলি যে আমি একটা যে একটা কি প্রোডাক্ট তৈরি করি বা প্রস্তুত করি। প্রোডাক্ট বলতে ওই যে কিছু মানুষ আছে না তারা যে হাতের কাজ জানে, তো তারা কিছু একটা জিনিস তৈরি করছে, তখন এই তৈরি করতে যে তৈরি করি যে কথাটা হইলো তখন একটা কিন্তু এলো একটা মেক করার অতটা এলো। তারপর দেখা যায় কোনটা যে আপনি দেখা যায় কোনটা যে ও যে একটা খারাপ একটা পরিস্থিতি আপনি সহজে কি ওরা ম্যানেজ করতে পারেন। একটা গাড়িতে দেখা যায় আপনি ম্যানেজ করতে, আপনি হইলো গাড়ি চালানি পারেনি, যে গাড়ি চালানি পারেনি তখন আপনি বলে যে আই ম্যানেজ ইট, মানে আমি এটা ম্যানেজ করতে পারি, আমি নিয়ন্ত্রণ করতে পারি, মানে এর অর্থ কিন্তু আপনি চালাইতে পারেন। আপনি কিন্তু পড়ালেখা পারেন তাহলে বলে যে আই ম্যানেজ ইট, মানে আমি এটা নিয়ন্ত্রণ করতে, হ্যাঁ আমি পড়ালেখা পারি, তখন এই ম্যানেজটার দ্বারা অনেক কিছু বিবরণ করে। তো এইভাবে আপনি বাংলা চিন্তা করবা তখন উত্তরটা হইব। এখন কথা রইলো আমরা কিছু রুল গুলো আগে জানছি প্লাস এখনো জানা লাগবে। আর এই যে যতটা ওয়ার্ড নিছি এই ওয়ার্ড গুলো হয় কিনা ভার্ব হয়। ভার্ব মানে কিনা ইংলিশের প্রথম একটা সেক্টর যেটারে ইংলিশের আগে প্রথম ওয়ার্ড, এটার আগে কোনো ওয়ার্ড নাই, এটার আগে কোনো ওয়ার্ড নাই, বজায় রাখার আর কোনো ওয়ার্ড নাই এটার আগে, বজায় রে আপনি অক্টা দ্বারা হইতে হইব। মেই করতে হয়তো ইংলিশ এই ওয়ার্ডের অনেকগুলো ওয়ার্ড আছে, বাট অক্টা হইলো প্রথম শুরু, এটার বাইরে আর কিছু না, অক্টা প্রথম, তারপর আস্তে আস্তে অন্য আরেকটা ওয়ার্ডে যায়, ঠিক আছে, অন্য আরেকটা ওয়ার্ডে যায়, অক্টা হইলো প্রথম। তাহলে এটা হইলো কিটা ভার্ব। ভার্ব মানে কিটা ক্রিয়া, এটা হলো ভার্ব। তা ভার্ব মানে হলো ক্রিয়া, মানে কাজে যে একটা কাজ রূপান্তর করে, আপনি মেইনটেইন করা মানে একটা জিনিস করা, আপনি কি করা দেখা করা, এটা একটা কাজ করা, আপনি কি অবজার্ভ করা লক্ষ্য করা, আউট একটা কাজ, আপনি মোবাইল টিপাইরা আউট একটা কাজ, আপনি ঘুমাইরা আউট একটা কাজ। তো যেই একটা কাজ যে প্রকাশ করে অক্টারে হয় কিটা ভার্ব হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই ভার্ব তো আমরা জানলাম যে ভার্বের যে এই যতটা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ভার্বের বেস ওয়ান, মানে এই বেস ওয়ান বা মানে বেস ফর্ম মানে কিটা বুঝবা যখন দেখবা যে একটা ভার্বর যে পরে এস বা ইএস এটা কিছু বাক্য নাই, শুধুমাত্র মেইন একটা ভার্ব, কোনো জাত এক্সট্রা যে
এক্সট্রা কিছু এড করা না, একটা হলো ভার্বের বেস ফর্ম, যা বলছি তা প্রত্যেকটা হলো ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এখন এই ভার্বের বেস ফর্ম যদি বুঝেন তখন হলো যে আমরা স্ট্রাকচার নম্বর 1 দিয়েছিলাম, মানে পজিটিভ সেন্টেন্স। পজিটিভ মানে কি আমি একটা জিনিস করি, আমি যে অর্জন করি, আমি কি যে লক্ষ্য করি, তারপর কি আমি ম্যানেজ করি, আমি যে দেখা করি। তো ওই যে কথাটা আমি মানে আমি একটা পজিটিভ একটা কথা বলছি না, এটা কোনো নেগেটিভ না, মানে এটা কোনো না বুধ কোনো কথা না, জাস্ট পজিটিভ। তো পজিটিভের ক্ষেত্রে আপনি কি করবা, এই যে এই হলো যে এই সাইডটা সেকশন হলো যে কোনটা, যে আই মানে কি গতকালকে বুঝেছি, তো আই মানে আমি, দে মানে তারা, উই মানে আমরা, এন্ড ইউ মানে তুমি বা আপনি, ঠিক আছে। এটা তো ওই চারটা ফর্মের পর, চারটা যে সাইটের পর চারটা ব্যক্তির পর কি হয়েছে, যে যেটা হবে ভার্বের বেস ওয়ান, মানে ওই উপরের যতটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড ওই এইখানে পড়বে, মানে ওই মানুষগুলোর পরবর্তীতে ওই জিনিসগুলো হবে। এখন যদি আমি উদাহরণ হিসেবে জাস্ট বলবো, আজকে পড়া আপনাদের থাকবে, এখানে উদাহরণ জাস্ট আপনাদের থাকবে, ঠিক আছে। তো আই এর পর যদি আমি এখানে যদি কিটা করে যায়, আই এর পর যদি আমি ওই নিড মানে কিটা প্রয়োজন হওয়া বা চাওয়া, ঠিক আছে, বা দরকার, এই কথাটা তখন বললেন যে আই দ্বারা ওই যে আই এর পর আমরা জানি কিটা, ওকে আই নিলাম, তারপর যে ভার্বের বেস ওয়ান, তাহলে এখানে এটা হলো যে ভার্ব, এটা ভার্ব, তাহলে আপনি এটা নিলেন। তো নিড মানে দরকার বা প্রয়োজন, তখন বললেন যে আই নিড মানে কি আমার দরকার। পরবর্তীতে আরো এড করবো যে আমার কি দরকার, কেন দরকার, সেগুলো পরবর্তীতে। আগে এটলিস্ট আপনার প্রথম লাইনটি করেন, কারণ এটাই হলো মেইন, এই আজকের লাইনটাই হলো মেইন। তো আই নিড মানে আমার দরকার বা আমার প্রয়োজন, ঠিক আছে। তো প্ল্যান অর্থ কি, পরিকল্পনা করা, প্ল্যান অর্থ পরিকল্পনা করা। তখন বললেন যে আই কি বললেন যে আই প্ল্যান মানে কি আমি পরিকল্পনা করি, আমি পরিকল্পনা করা হয়, এগুলা হয় না। আমরা বাংলা মিনিং যেভাবে চিন্তা করি সেভাবে হয়, ইংলিশটা শুধুমাত্র একই থাকে, বাট বাংলা মিনিং এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, মানুষ অনুসারে। যেমন ধরেন আমি আমার ক্ষেত্রে যদি বলি যে আই প্ল্যান মানে কি আই প্ল্যান মানে আমি প্ল্যান করি, করা হয় না, আমি প্ল্যান করি, আমার দ্বারা একটা জিনিস করা হয়, ঠিক আছে। এখন যদি আমি বলি যে দে দ্বারা ইউজ করি, দে আইটা বাদ দিয়ে আমি বলি দে, দে মানে কি তারা, তাহলে দে প্ল্যান মানে কি যে তারা প্ল্যান করি হয়, এটা কি বাংলা মিনিং এরকম হয় নাকি দে তারা প্ল্যান করে। দেখেন আই এর ক্ষেত্রে আমি বলছি আমি করি, আর যে দে এর ক্ষেত্রে আমি বলতেছি কি তারা করে, প্ল্যান করে। তো এইভাবে বাংলা চিন্তাটা আপনার মতো করে নিতে হবে, বাট ইংলিশটা সেম। তখন বললেন যে আই প্ল্যান মানে কি আমি প্ল্যান করি, দে প্ল্যান যে তারা প্ল্যান করে, ঠিক আছে। যদি বলে যে উই প্ল্যান, তো উই দ্বারা ওই প্ল্যানটা যদি নেই, এই প্ল্যানটা নেই, তখন বলে উই প্ল্যান মানে আমরা পরিকল্পনা করি, তখন এইভাবে পরিকল্পনা বলেন। এখন যদি ইউ মানে তুমি বা আপনি হয়, তো আপনিটা আমরা নেই চুজ করি, তখন বলা যায় ইউ প্ল্যান মানে কি আপনি পরিকল্পনা করেন। তো এইভাবে আপনি কি বললেন, প্রত্যেকটা সেন্টেন্সটা কি ধরা যে ওই চারটা যতটা আছে, ইউ যে আই দ্বারা দে উই এন্ড ইউ, প্রত্যেকটারে দিয়া যতটা ওয়ার্ড আছে, আই মেইনটেইন মানে আমি বজায় রাখি, আমি বজায় রাখি, আই মেক আমি কি করি তৈরি করি বা প্রস্তুত করি, আই ম্যানেজ মানে কি আমি নিয়ন্ত্রণ করি। তো এই নিয়ন্ত্রণ করি এইভাবে আসলো। তারপর কি আসলো যে দে দ্বারা আমরা সেন্টেন্স মেক করি, আই দ্বারা প্রত্যেকটা সেন্টেন্স মেক করার পর আপনি বললেন যে দে, দে মেইনটেইন তারা মেইনটেইন বজায় রাখে, দে মেক তারা প্রস্তুত করে, দে ম্যানেজ তারা কি করে নিয়ন্ত্রণ করে। এইভাবে প্রত্যেকটারে আপনি কি করবা সেন্টেন্স মেক করবা, কারণ সেন্টেন্স মেক না হলে এটা মুখে আইতো না। পরবর্তীতে বাক্য লম্বা করা যায়, বাট উপস্থিত ওটা আপনার শিক্ষা লাগবে, এই সেক্টরটা আপনার অবশ্যই অবজার্ভ করা লাগবে, মানে আপনি লক্ষ্য করা লাগবে। এখন কত হইলো যে আমরা কিভাবে বললে আমরা যে এই জিনিসটা মনে থাকবো, ও ওয়েটা আমি কইয়া দিই, মানে ওই ওয়েটা আমি বলে দিই যে আপনি কিভাবে এই জিনিসটাকে উপলব্ধি করার জন্য বা মনে রাখার জন্য ওই জিনিসটা কোন ওয়েতে আপনি কথা বলবেন, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে ভালো একটা উপায় হলো কি, যে যখন আপনি কি করলেন, যেমন ধরেন আমি একটু লিখে দিই এখানে, একটু খেয়াল রাখবেন, এতে ভালো উপায় নেই, ইংলিশে এতে ভালো উপায় নেই। আপনি কি করলেন, যেমন ধরেন আই মানে কি, আই মানে তো আমি, ওকে আমি, তো আমি কি যখন আমি বললেন যে কোনটা যে, তো মিট মানে কি দেখা করা, মিট মানে দেখা করা না। তো দেখা করা বা কি কি করা, ওই যে মিট একটা ওয়ার্ড, সম্মুখীন হওয়া বা মিলিত হওয়া বা দেখা করা, তো একটা মিট মানে মিট। তো আই মিট, তো আই মিট মানে কি আমি দেখা করি, আমি দেখা করি না। তো আই মিট ইকুয়াল টু করে যে আমি দেখা করি, আই মিট আমি দেখা করি। তো ওই এইভাবে না পড়ে আপনি কিভাবে পড়বেন, যে এইভাবে পড়বেন, ওই আইটারে শুধুমাত্র বলবেন আমি, আইটারে মিট অর্থ দেখা করা, মিট অর্থ দেখা করা। তো এটা তো একবার শিখে ফেলছেন, তো শেখার পর আপনি কিভাবে বলবেন, আই মিট বলে আমি দেখা করি, এভাবে বাংলা কথা না বলে আমি আমিটারে বাংলা রাখবেন, বাট যে দেখা করাটারে বাংলায় রূপান্তর করবেন না, এভাবে আপনি ইউজ করবেন যে আমি মিট করি, ঠিক আছে, আমি মিট করি, এইভাবে ইংলিশ করবেন। তখন দেখবেন যে ওই মিটটার ইংলিশটা আপনার মনে থাকবে। তো মিট অর্থ আমি মিট করি মানে কি আমি দেখা করি, বাট ওভারঅল এই মিটটারে আমি ইংলিশে উচ্চারণ করি, আর ইংলিশ আমার বাংলা কথার মধ্যে যে আমি আমি এই আইটারে বাংলা, আমি কেন কিবোর্ড যার কারণে বাংলা লেখা পারি না, তো আইটারে আপনি বলবা যে আমি, এন্ড মিটটারে ইংলিশ রাখবা, তারপর ওখানে করি এড করবা, আমি মিট করি মানে আমি দেখা করি, এইভাবে। যেমন ধরেন এখন আপনার কয়টা আই মেইনটেইন মানে কি আমি বজায় রাখি, এই জায়গায় আমি বজায় রাখি, এইভাবে আপনি যে ট্রান্সলেট করবা না। তো এই ক্ষেত্রে আপনি কইবা কিটা যে আমি মেইনটেইন করি, আমি মেইনটেইন করি এইভাবে, অথবা আমি মেক করি মানে আমি প্রস্তুত করি। তো আমি কি করি ম্যানেজ করি, তখন বলে যে আই ম্যানেজ, যে আমি ম্যানেজ করি, আই ম্যানেজ ইট মানে আমি ম্যানেজ করি, এইভাবে আপনি ভাববেন আমি ম্যানেজ করি। তো আই মিট মানে কি আমি মিট করি এইভাবে। আই নেগলেক্ট মানে কি আমি অবজ্ঞা করি, তাহলে অবজ্ঞা করি না হলে ওই বাজে কোনটা, আই নেগলেক্ট মানে যে আমি নেগলেক্ট করি মানে অবজ্ঞা করি। তো আই অবটেইন, আই অবটেইন মানে কি আমি অর্জন করি, অর্জন না করি আপনি কইবা যে আমি অবটেইন করি মানে আমি অর্জন করি। এই করিটা এর করে রাখবা, কারণ আপনার কথার সমুদ্র বা কথার একটা স্মুথনেস আওয়া লাগবে, ঠিক আছে। তো এইভাবে আপনি কি করবেন, বারবার যদি ওই ওয়ার্ডটা আপনার বাংলা কথার সাথে আপনি ব্যবহার করেন, এটলিস্ট এটা মুখস্থ থাকবে। তাহলে মুখস্থ করার লাগে এর কোনো ভালো উপায় নাই, আপনি বারবার লিখতে পারতেন না, বারবার এতটুকু পড়ার সুযোগ নেই, যার কারণে এই ওয়েতে আপনি যাইবা, ঠিক আছে। এইভাবে যেমন ধরেন এখন আরো ওয়ার্ড গুলো, আই যে আমি পে করি, তো পে করি এইভাবে না বলে আমি যে আমি প্রদান করি, এই কথা না কই আপনার আমি পে করি। বা আমার যে ও জায়গা করে যে আমি প্ল্যান করি, ওই প্ল্যান করি যে আমি প্ল্যান করি, এখানে আমি কি পরিকল্পনা করি খুব বলছি না, আমি প্ল্যান করি বলছে, আমি রিয়েলাইজ করি
মানে আমি রিয়েলাইজ করি, রিয়েলাইজ অর্থ কি উপলব্ধি করা, এই উপলব্ধিটা বাংলা উচ্চারণ না হলে বলবা যে আমি রিয়েলাইজ করি। এইভাবে ইংলিশটা পড়বা, যে একটা নতুন ওয়ার্ড পড়বা অগুন ব্যবহার করবা প্র্যাকটিক্যাল জীবনে, এইভাবে করবা। তো উপস্থিত মা বাবার সাথে তো এতটা ব্যবহার করার দরকার নেই, অন্য বন্ধু বান্ধব বা যদি প্র্যাকটিসের সময় এইভাবে, কারণ উপস্থিত সময় ইংলিশটা সম্পূর্ণ আসে না, তো যার কারণে এটা চুজ করতে পারেন, ঠিক আছে, যে ওয়ার্ডটা মুখস্থ করার জন্য। তো এটা যদি আমাদের হলো যে একটা স্ট্রাকচারের ফর্ম, এটা তো অবশ্যই আপনারা বুঝছেন। তো এটা হলো যে এইভাবে যদি হয় যে আমাদের জাস্ট আমি যে প্ল্যান করি, আমি অনুভব করি, আমি রিয়েলাইজ করি, আমি প্রিপেয়ার, আমি প্রস্তুত হই বা প্রিপেয়ার হই, তারপর কি আমি অর্গানাইজ করি, মানে আমি প্রস্তুত গ্রহণ করি। এইভাবে আপনি কথা বললেন বা কথা শিখলেন যে আমি বলে এখানে একটা ভার্ব দিয়ে এইভাবে বলে আমি যে প্ল্যান করি, আমি রিয়েলাইজ করি, এইভাবে। তো এই স্ট্রাকচার যদি আপনাদের ক্লিয়ার হয় তাহলে তো আপনাকে অবশ্যই শিখতে হবে যে ওই প্রশ্নটা, এটা হলো এক ধরনের আনসার, মানে এই আনসারটা হলে প্রশ্নটা কিভাবে করবো, অন্যকে যে আমি বা আমি নিজেকে যে প্রশ্ন করবো এটা কিভাবে করবো, ওই প্রশ্নটা করতে হলে অত বেশি হার কিছু নাই। ওই লাইনটা, ওই যে লাইনটা যতটা আছে আই থেকে শুরু করে এতটা পর্যন্ত, এই লাইনটা যেভাবে লেখছেন এই লাইনের আগে শুধুমাত্র এই ডুটা শুধু এড করে দিবেন, তাহলে দেখবেন যে ওভারঅল কি হয়েছে, আপনার আনসারটা হয়ে গেছে, মানে আপনার কোয়েশ্চেনটা হয়ে গেছে, কোয়েশ্চেন করা হয়ে গেছে। এখন যেহেতু এখানে আনসার নেই, তাহলে একটা আনসার দেওয়ার মতো জাস্ট আমি বললাম, যেমন ধরুন এখান থেকে আমি যে কোনো একটা ওয়ার্ড নিলাম, এই প্ল্যানটা নিলাম, ঠিক আছে, এই প্ল্যানটা নিলাম, তো প্ল্যানটা না নিয়ে আমি যদি আরো যে ওই নিডটা নিলাম, ঠিক আছে, নিড, তো নিডের আমি সাধারণত কিভাবে বলি, তখন বলি যে আই নিড, মানে আমার দরকার, এভাবে তো বলি আমার দরকার। কিন্তু এটা যদি বলে যে আমি প্রশ্ন করলে কিভাবে হবে, বাংলা মিনিং এর ক্ষেত্রে এইভাবে হবে যে আমার কি দরকার, আমার কি দরকার, মানে ওই কিটা এড করি। তাহলে এই কিটা যদি এড করতে হয় অবশ্যই তার আগে কি, তার পিছনে না নিয়ে আপনি প্রথমে শুধুমাত্র ওই কিটা আনার জন্য আমার কি দরকার, তখন এই দুটা এড করে দিবেন, ডু আই নিড, বা এই লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই প্রশ্নবোধক চিহ্নটা, তো প্রশ্নবোধক চিহ্ন ডু আই নিড, যেখানে আপনি লেখেন কি আই নিড, তখন বললেন যে ডু আই নিড, ঠিক আছে, ডু আই নিড এইভাবে বললেন যে আই নিড, যে আই নিড মানে আমার দরকার, ডু আই নিড আমার কি দরকার, ডু আই নিড আমার কি দরকার। এখন ওই ডু এর পরে ওই যে নিড আছে, তো এই নিডটা শুধুমাত্র চেঞ্জ করেন। তাহলে এখানে আমি এটাই বলছি যে ওই ডুটা শুধু এড করবেন প্রত্যেকটা ভার্বের পরে, এই যে এটার যে প্রত্যেকটা আই এর আগে, দের আগে, উই এর আগে, ইউ এর আগে, প্রত্যেকটার আগে ডুটা এড করবো, তারপর যে কোনো একটা, ধরেন আমি আই দ্বারা শিখছি, এখন বললাম ডু, ডু দে কি, ডু দে, তারপর যে এখানে ভার্বের বেস ফর্ম ওয়ান, মানে ও ডু দে নিড, তাদের কি দরকার, তাদের কি দরকার, ঠিক আছে। বা ওখানে ওই রিয়েলাইজ যদি নেই, এই রিয়েলাইজ নিয়ে যদি আমি এখানে যে রিয়েলাইজ ভাবি, তাহলে বলবে ডু দে রিয়েলাইজ, মানে তারা কি অনুভব করে, তারা কি অনুভব করে, এটা প্রশ্ন করি আর অন্যরে, অন্যরে প্রশ্ন, যে প্রশ্ন করি আর, যে যেমন ধরেন এটা যদি আমি নিজের প্রশ্ন করি কিনা, ডু আই নিড আমার কি দরকার, তখন আপনি উত্তর দিবেন কিনা, যে উত্তর দিবেন এইভাবে। তো ইয়েস কি, ইয়েস বাদে তখন কইবা যে আই নিড, মানে ইয়েস হ্যাঁ আমার দরকার, ঠিক আছে, হ্যাঁ আমার দরকার। এখন আগের ক্ষেত্রে যদি আমরা যদি বলি যে তারা কি রিয়েলাইজ করে, তারা কি রিয়েলাইজ করে, তখন আমরা দুটা এর আনলাম, আর তারার ইংলিশ কি দে, অবশ্যই আপনার তারা ইংলিশ দে। তো তারা কি 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 করে, তারা কি রিয়েলাইজ করে, ওই রিয়েলাইজ কি, ওই রিয়েলাইজ, তো আপনি এখানে রিয়েলাইজটা লেখা ফেললেন, ওকে। তো এই বললেন ডু দে রিয়েলাইজ, তো ডু দে রিয়েলাইজ মানে প্রশ্নবোধক চিহ্নটা। তো তারা কি কি করে, রিয়েলাইজ করে, তো রিয়েলাইজ মানে কি, তারা কি অনুভব করে, তারা কি উপলব্ধি করে, তখন উত্তর দেওয়ার সময় তখন কবে ইয়েস তারা উপলব্ধি করে, তখন আপনি কইরা যে উপলব্ধি করে, তখন ইয়েস বলে যে দে রিয়েলাইজ, তারা উপলব্ধি করে, মানে কি তা দে রিয়েলাইজ, তারা উপলব্ধি করে। তো রিয়েলাইজ আপনি যেভাবে লেখছেন সেভাবে আপনি লিখতে পারবা, খুব দ্রুত তাড়াতাড়ি আপনি আনসারের সাথে সাথে প্রশ্নটা শিখলাম। তো তবে রেসপন্স করা লাগবে, ডু দে রিয়েলাইজ, তারা কি রিয়েলাইজ করে, তখন বললাম ইয়েস দে রিয়েলাইজ, মানে তারা রিয়েলাইজ করে। তাহলে এটা হলো আনসারের একটা রুল, আর এটা হলো কি কোয়েশ্চেন করার রুল। তাহলে আমরা আনসারটা তো আমরা মোটামুটি আগেই শিখছি, আগেই পারি, কিন্তু কোয়েশ্চেনটার ক্ষেত্রে জাস্ট আর কিছু না, শুধুমাত্র ওই ডুটা শুধুমাত্র কি হবে দেখেন, এখানে ওই যে ওই আগের মতোই হয়েছে, বাট শুধুমাত্র এখানে শুধু ডুটা এড হয়েছে। তাহলে এই হলো যে কোনটা, যে ওই চারটা ফর্মের ক্ষেত্রে, আই এর ক্ষেত্রে, দে এর ক্ষেত্রে, উই এর ক্ষেত্রে, এন্ড ইউ এর ক্ষেত্রে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সেম স্ট্রাকচার দিয়ে আপনি কি করবা, সেন্টেন্স মেক করবা। এখন কইবা যে ডু উই নিড, এখানে ওই ডু আই না বলে এখন বলে ডু উই নিড, মানে কি আমরা কি দরকার, আমরা কি দরকার। বা এখানে যদি বলি যে ডু উই রিয়েলাইজ, আমরা কি অনুভব করি, আমরা কি অনুভব করি, তখন বললা ইয়েস উই রিয়েলাইজ, আমরা অনুভব করি। আর যদি এটা হয় ডু উই নিড, আমরা কি দরকার, তখন বলা ইয়েস উই নিড, আমরা দরকার, হ্যাঁ আমাদের দরকার। তো এইভাবে কি করলেন, আপনার প্রশ্নটাকে আপনি সাজালেন, ঠিক আছে। এই হলো যে একটা যে সহজ যে প্রেজেন্ট সিম্পল বা ব্যবহারিক জীবনে আমরা প্রায় সময় যে করে থাকি আমরা, যে ওই জিনিসটা কি করা হয়, বললেন হ্যাঁ আমার করা হয়। আপনি কি ঘুমান, তখন বলে হ্যাঁ আমি ঘুমাই। আপনি কি খেলেন, তখন বলে হ্যাঁ আমি খেলাই। আপনি কি স্কুলে যান, তখন বলে হ্যাঁ আমি স্কুলে যাই। তো এই কথাগুলো, আপনি কি যে ডক্টরের কাছে যান, তখন বলে হ্যাঁ আমি স্কুলে যাই। এই ডক্টরের কাছে যান যখন বললো, তখন এটা হলো যে এই প্রশ্ন দ্বারা, যে ডু ইউ গো, আপনি কি যান, বললেন ইয়েস আই গো, আমি যাই। কোথায় যান পরবর্তীতে আমরা এড করবো পরবর্তী স্থানে। তো এই হলো যে প্রেজেন্ট সিম্পলের দুইটা স্ট্রাকচার। তো এটা হলো যে আমরা তো পজিটিভ শিখছি। এখন যদি আমি বলি যে না আমার কোনো দরকার নেই, আমার যে আমি অনুভব করি না, আমি প্রদানও করি না, আমি দেখা দেখি করি না, বা আমি ম্যানেজও করতে পারি না, তো এইভাবে যদি আমরা না বোধক একটা যদি আমরা চিন্তাধারা থাকে, তখন আপনি তো একটা কথাকে সাজাতে হবে। তখন আপনি কি করলেন, ওই না বোধক কথাটাকে জাস্ট আর কিছু নয়, যে উপরের সাথে যখন আমরা এই দুটারে যখন কোয়েশ্চেন করাতে, দুটারে যখন ওই উপরের জিনিসের আগেই নিয়ে আসছি, তখন এই দুটার উপরের জিনিসের আগেই নিয়ে আসি, তারপরে এই জিনিসগুলো রাখছি। ঠিক তেমনি ভাবে যখন আমরা
না বোধক কথাটা আনবো, না বোধক কথাটা ওই উপরের যে স্ট্রাকচার যদি আপনারা বুঝে থাকেন তাহলে উপরে ওই ভার্বের আগে শুধুমাত্র এই ডুর সাথে নটটা শুধু এড হবে। তখন বললেন যে কোনটা, এই যে আই দে উই এন্ড প্লাস যে ওই চারটা সাবজেক্টের উপর কি তার ডু নটটা এড হবে। ডু নটের পর ভার্বের যেই বেস ফর্ম আপনি উপরে পড়ে আসছেন সেই বেস ফর্ম হবে, জাস্ট শুধুমাত্র এই ডু নটটা এড হবে। যে জায়গায় আপনি লেখছেন কি, যে জায়গায় লেখছেন যে ডু আই নিড, আমার কি দরকার, তখন বলছেন ইয়েস আই নিড, ইয়েস আই নিড আমার দরকার। যদি এখন বলতেন যে না আমার দরকার নেই, আমার দরকার নেই, যদি এখন বলেন না আমার দরকার নেই, তখন কি ওই ভার্বের সাথে ওই ভার্বের আগে কি বসিয়ে দিবেন, এই ডু নট বসিয়ে দিবেন। তখন অটো আপনার আনসারটা নেগেটিভ হয়ে যাবে, মানে আপনি অন্য আরেকটা তখন নেগেটিভ হয়ে যাবে। তখন বলেন যে ডু নট, তখন বলেন ডু আর যে ইয়েস, যে ইয়েস ইয়েস না বলে হ্যাঁ আমার দরকার নেই ইয়েস বলতে পারেন, সমস্যা নেই। তখন বলে ইয়েস যে আই ডোন্ট, তো ডোন্ট এইভাবে না বলে ডু নট, আই ডু নট নিড মানে আমার দরকার নেই, ঠিক আছে। তো নো বলতে হলে এখানে ইয়েস বললে হবে না, এখানে বলবেন যে নো, এখানে বলবেন কি নেগেটিভ বলতে হলে আপনি বললেন নো, আর যদি হ্যাঁ হয় তখন বলে ইয়েস, তাহলে নো না আমার দরকার নেই, তখন বলে আই ডোন্ট নিড মানে আই ডু নট নিড মানে আমার দরকার নেই। তখন বলে আমার আমি উপলব্ধি যে করা যে করি না, আমি উপলব্ধি করি না, তখন বলে আই ডু নট রিয়েলাইজ মানে নো আমি উপলব্ধি করি না। তখন বলে যে না আমি প্রস্তুতি গ্রহণ করি না, ও যে যে প্রদান করি না, তখন বলে আই ডু নট পে আমি প্রদান করি না, জাস্ট আমার বন্ধু থেকে আমি খাইলেই, আমি আমার বন্ধু থেকে খাই, আমি কোনোদিন টাকা দিই না। তো জাস্ট বলে যে আই ডু নট পে আমি যে পে করি না, তো আমি কোনোদিন কিটা করি না অর্জন করি না, মানে আমার অর্জন করা হয় না এরকম একটা কথা কইলা। তখন বলে আই ডোন্ট অবটেইন, আই ডোন্ট অবটেইন মানে কি আমি অর্জন করি না। অথবা আপনি বলে যে আমি দেখা করি না, আমি দেখা করি না, তখন বলে আই ডোন্ট কি মিট, আই ডোন্ট মিট আমি দেখা করি না বা আমি মিলিত হই না। অথবা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না একটা জিনিস, তখন বলা যে আই ডোন্ট যে ম্যানেজ, আমি ম্যানেজ করতে যে ম্যানেজ করি না বা করা করা হয় না, মানে আপনি পারেন না। আই ডোন্ট মেক মানে আপনি প্রস্তুতি যে একটা জিনিস তৈরি করতে পারেন না, তখন একটা জিনিস সেটা কইরা। তো আই ডোন্ট মেনটেন মানে আপনি বজায় রাখেন না, ঠিক আছে, আপনি বজায় রাখেন না, এইভাবে আপনার নেগেটিভ সেন্টেন্স তৈরি। তো আমরা এখানে এই দিকটারে অত বেশি গুরুত্ব দিই কারণ এই প্রেজেন্ট টেন্সটা সব থেকে গুরুত্বপূর্ণ ইংলিশের ক্ষেত্রে, আপনার ইংলিশটা কথা হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ, বুঝছেন। তো প্রেজেন্টটা যদি আপনি মোটামুটি আগিয়ে রাখি দেন তাহলে ওভারঅল জিনিসটা হয়ে যাবো। আর ঠিক তেমনি ভাবে আমরা যদি এখন হলো যে এই যে নিয়মগুলো যদি আমরা স্ট্রাকচারাল ফরম্যাট গুলো বুঝি, আপনি জাস্ট বুঝেন কারণ কালকে প্র্যাকটিস হবে, কালকে প্র্যাকটিস সবাইকে আমি জিজ্ঞেস করবো, তখন প্র্যাকটিস হবে, নতুন ওয়ার্ড নিয়ে আসবো, শুধুমাত্র বাংলা ওয়ার্ড থাকবে, আপনি সেন্টেন্স মেক করতে হবে, ঠিক আছে। তো দেখেন এটা তো আমরা এক ধরনের যে একটা স্ট্রাকচার বললাম, তো আরেকটা স্ট্রাকচার রয়েছে, মানে শুধুমাত্র কি যে আমি আর তারা এবং আমরা এবং যে তুমি বা আপনি, ওই চারটা মানুষ কি পৃথিবীর জগতে আছে, আরো তো কয়েক ধরনের মানুষ তো আছে, তো তাদেরকে আমরা কিভাবে ডিফাইন করবো বা কিভাবে বলবো সেটা তো অবশ্যই আপনাকে জানতে হবে। তো সেই ফরম্যাটে যদি আমি বলা হয়, তো তখন এটা হবে যে স্ট্রাকচার নাম্বার কত, এটা হবে স্ট্রাকচার নাম্বার 2, যদি এখানে 1 লেখা হয়েছে তো এটা হবে 2। তো ট্যুর ক্ষেত্রে যে আরো যে কারা কোন কোন ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিগুলো যদি দেখি, যে জায়গায় আমরা উপরে বলছি যে আমি তারা এবং আমরা এই কথাগুলো বলছি, বাট এখানে যে আরো একদল ব্যক্তি রয়েছে মানে থার্ড পার্সন মানে তৃতীয় নম্বর ব্যক্তি থাকে সবসময়। তো তৃতীয় নম্বর ব্যক্তিটি আমরা হি বলি, হি পুরুষের ক্ষেত্রে, হি মানে যে ছেলের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে, তখন হি মানে সে একটা ছেলে, তো সি মানে একটা মেয়ে, তখন বললাম সি। আর একটা হলো ইট মানে একটা বস্তুবাচক, ইট, ইহা মানে ইট মানে ইহা। আর আরেকটা হলো কি নাম, নাম মানে বুঝেন যে কোনো একজন নাম, রাকিব রাবিয়া এইভাবে সামথিং, তো যে কোনো একটা নাম হতে পারে এই রাকিবের নাম দিয়ে। তো এখন আমরা বললাম যে কি যে রাকিব কি করে, রাকিব যে এই জায়গায় যদি আমি বলি যে বলছে আমি ম্যানেজ করি, আমরা ম্যানেজ করি, তারা ম্যানেজ করে, কিন্তু এই জায়গায় বলি রাকিব ম্যানেজ করে এবং কি রাকিব তৈরি করে, তো রাকিব মেক করে, তারপর কি যে রাকিব ম্যানেজ করে, অথবা কি রাকিব মিট করে, অথবা রাকিব অর্জন করে, তো রাকিব অর্গানাইজ করে। তো এইভাবে আপনি বলবেন, ওই যে রাকিবটা আমি বাংলায় বললাম, রাকিব তো মূলত বাংলাই হবে। তো তারপরেও কি বলছি যে এই অপটেনটা আমি ইংলিশে উচ্চারণ করি, তো এইভাবে পড়বেন কারণ আপনি তো একটু আগে শিখছেন বাংলা, তার কারণে এই ইংলিশটা মনে থাকার জন্য আপনি কি করলেন, এই ইংলিশটা আপনার দৈনন্দিন জীবনে আপনি অ্যাপ্লাই করলেন। তো এখন ক্ষেত্রে যদি আমি বলি, কিন্তু উপরের ক্ষেত্রে এই চারটা বস্তুর ক্ষেত্রে আমি কি বলছি যে ভার্বের যা বেস ফর্ম আমি যা শিখছি সেম একইভাবে আই রিয়েলাইজ, উই রিয়েলাইজ, তো দে রিয়েলাইজ, সবার ক্ষেত্রে তো আমি সেম ভাবে লিখছি। কিন্তু একজন ওই যে তার পার্সন ব্যক্তি, যদি তার পার্সন তো বললে ওই ব্যক্তিগুলো হয় আর বাইরে না। তার পার্সন মানে যে তৃতীয় পক্ষ ব্যক্তি, তৃতীয় পক্ষ, তাহলে তৃতীয় মানে আমরা বাদে বাড়িতে আরেকজন যিনি ক্লাস করতেছে না, যিনি ক্লাস করতেছে আমরা বাদে আরেকজন যিনি ক্লাস করতেছে না, তো তাকে বলা হয় তৃতীয় ব্যক্তি। তাহলে তার মধ্যে তারে ডিফাইন করা হয় হি বা সি ক্ষেত্রে, ছেলে হলে হি, মেয়ে ক্ষেত্রে সি, তারপর এইটা আছে এন্ড রাকিব আছে এইভাবে। তো আমরা যদি এখন যদি উপরে যদি বলি যে উপরে বলছে যে আমি কি করি প্ল্যান করি, তো আই প্ল্যান বলছি, বাট এই থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা কি ডিরেক্ট আমরা ভার্ব কইলে হইতো না, বেস ফর্ম কইলে হইতো না। তো এই বেস ফর্মের লগে একটা যে কিছু না কিছু একটা যায়, যেমন ধরুন কিছু মানুষের যাবা যে কি বলে যায়, যাক এটা কি ভাষা বসে আমি জানি না, বাট ওভারঅল জিনিসটা হইলো যে কিছু মানে দেখা যায় তৃতীয় তিনজন ব্যক্তি থাকলে দেখা যায় যে কোনো না কোনো ভাবে এই যে 3 নম্বর ব্যক্তি যদি যে দুইজন ব্যক্তি একটু যে একটু আলাদা হয়ে কথা বলে, এই 3 নম্বর ব্যক্তি একটু যে অন্য মানে চিন্তাধারা করে ফেলে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে উপস্থিত সময়ে যে ওই তৃতীয় নম্বর ব্যক্তির মন খারাপ হয়ে যায়, প্লাস সে একটু মানে খারাপ কোনো যে মানুষকে সমালোচনা করতে পারে যে এই দুইজন ব্যক্তি এইভাবে শুধু খানাখানি করে, মানে এইভাবে মানে একজন মানুষের সঙ্গে মানে এরকম তো উচিত না। তো মোট কথা আমি বোঝাতে চাচ্ছি যে তৃতীয় নম্বর ব্যক্তি তো সবসময় ভালো হয় না, সবসময় খারাপ হয় না। তো তৃতীয় নম্বর ব্যক্তি সবসময় অবহেলিত হয়, এটা সত্যি কথা, বাট ওই অবহেলিত ব্যক্তিরাই একসময় দেখা যাচ্ছে সমাজকে ধ্বংস করতেছে। ঠিক তেমনি ভাবে এই ইংলিশটা একসময় দেখা যাচ্ছে যে এই থার্ড পারসন ব্যক্তি ইংলিশটা একসময় ধ্বংস করে, কারণ এই থার্ড পারসন ব্যক্তি দিয়ে যখন আমরা কথা বলতে যাই তখন আমরা ভুল করে ফেলি, আমাদের সেন্টেন্স মেক হয় না। তো সবসময় চেষ্টা করবেন এই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আপনি যে ভার্বটা ইউজ করবেন, এই যে রিয়েলাইজ ইউজ করবেন
করবেন ওই যে কি যে ওই পার্টিসিপেট ইউজ করবেন প্রত্যেকের শেষে কি হবে যে ওই এস বা ইএস এর মতো করে পড়বা, মানে প্রত্যেকের শেষে এস বা ইএস থাকতো, ঠিক আছে? প্রত্যেকে এস বা ইএস এর মতো করে টাকা লাগবে অবশ্যই, মানে একটু লেস লাগাইয়া লেখা লাগবে যে প্রত্যেকের শেষে, তাহলে একটু হইলো নিয়ম। তাহলে এখন তো কোনটা এস বইব কোনটা ইএস বইব এখন শেখার দোকান, জাস্ট উচ্চারণের ক্ষেত্রে আমরা কি করবো এস বা ইএস এর মতো শিখবো। তাহলে এখন আমরা দেখেন আমি কিছু লিখছি না, তারপরে অন্য মাঝে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এস এর মতো করে উচ্চারণ করবো, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে লাস্টের দিকে এস এর মতো করে আমরা উচ্চারণ করবো। তখন আমরা উচ্চারণ এখন মনে মনে করেন যে যদি আমরা ওই মেইনটেইন আমরা করছি, মেইনটেইন মানে বারবার বেস অন, মানে মেইনটেইনের সাথে যে এস আমরা যোগ করবো, এস বা ইএস হবে। এখন আমরা চিন্তা করে তখন জাস্ট লাস্টের শেষে উচ্চারণটা হবে যে এস দিয়া। তো বললাম যে আমরা কি মেইনটেইন যেটা আমরা কইছি এই জায়গায় আমরা যদি এস উচ্চারণ করি তখন হবে মেইনটেইনস, ঠিক আছে? মেইনটেইনস। তো এইভাবে কইতে হবে। বাদে মেক আমরা একটা নরমাল ক্ষেত্রে আমরা উচ্চারণ করি, কিন্তু তার পার্সন ব্যক্তি হলে তখন বাদে মেক্স, মানে ওই যে এসটা উচ্চারণ করবা মেক্স, ঠিক আছে? তারপর তৃতীয় নম্বর ব্যক্তি হলে যে ম্যানেজ, ম্যানেজ যদি আমরা নরমাল কই কিন্তু তৃতীয় নম্বর ব্যক্তির ক্ষেত্রে ইউজ করে যে ম্যানেজেস। তো ম্যানেজ এই জিনিসটা হইলো যে একটা ইএস আপনি যোগ করিয়া খাওয়া লাগবে, মানে এসটা যোগ করা, ই তো আছে এসটা যোগ করিয়া, তারপর আছে যে এই মিট, এই মিটে আপনি হবে মিটস, ঠিক আছে? তো এই যে এইভাবে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এস বা ইএস যোগ করিয়া আপনি উচ্চারণ হওয়া লাগবে, ঠিক আছে? উচ্চারণ করা লাগবে। যেমন এখানে যে আমরা কি বলছি নিড কইছি, এই জায়গায় তার পার্সন ব্যক্তি যদি ক্ষেত্রে হয় আই নিড, যে জায়গায় কইছি তাইলে তার পার্সন ব্যক্তির ক্ষেত্রে আমরা কমে যে হি নিডস, নিডস মানে নিডের সাথে এসটা এড হই আমরা এস এর মতো লাস্টে উচ্চারণ করব। জাস্ট এটাই হলো আমাদের কথা, এটাই আমরা অত কঠিন ভাবে নেব না, আমরা তো এখন লিখতেছি না, জাস্ট উচ্চারণ করতেছি। যে জায়গায় আপনি প্ল্যান কইলা ও জায়গায় প্ল্যানস, ঠিক আছে? প্ল্যানস কইবা। তো তো এইভাবে আপনি কি করবা যে প্রত্যেকটা ক্ষেত্রে এস বা যে এস বা ইএস বা এস এর মতো করে উচ্চারণ করবা প্রত্যেকটা ক্ষেত্রে। কোন সময় ওই থার্ড পার্সন ব্যক্তির ক্ষেত্রে, এই থার্ড পার্সন ব্যক্তির ক্ষেত্রে এস বা ইএস হয়ে আপনি উচ্চারণ করবা, ঠিক আছে? কালকে অনেক এক্সাম্পল রাখবো, প্লাস কি হবে যে আপনারা এক্সাম্পল বাদে কিছু ওয়ার্ড গুলো রাখো আপনি খোয়া লাগবে। তো পরে এক্সাম্পল দিব, আগে সব জিজ্ঞাসা করে নিব, ক্লাস শুরু হওয়ার বাদে বাগাবাগি করবা না, কাল জিজ্ঞাসা করো যে কিভাবে হচ্ছে থার্ড পার্সন ব্যক্তি হলে একটা ভার্ব দিব, ওই ভার্বের সাথে এস বা যে আপনি কিভাবে উচ্চারণ করবা থার্ড পার্সন ব্যক্তির ক্ষেত্রে আপনি একটা উচ্চারণ করিয়া খোয়া লাগবে। আমি প্লে হইলাম, যদি একটা প্লে, তাহলে প্লে অর্থ যে ওই একবারে আমি একটা প্লে ওয়ার্ড নিলাম, তাহলে প্লে ওয়ার্ড নিলে এই থার্ড পার্সন ব্যক্তির ক্ষেত্রে যদি আমি ইউজ করি তাহলে এখানে প্লে হবে না এস বা ইএস হবে, তখন আপনি এস উচ্চারণ করে খোয়া লাগবে। একটা প্লে না হই আপনি বলবেন যে প্লেস, এই প্লেস আপনি এড করা লাগবে, তাহলে এটা তো মুখে কইতা তাহলে ফট করে কই দিলা, খুব দ্রুত কইলা, তো এইটা ক্ষেত্রে না। তো এগুলো যদি বুঝিয়া দেখুন, এটা তো আমরা জিওর ক্ষেত্রে, পজিটিভের ক্ষেত্রে তো আমরা কইয়া গেলাম। যদি এখন কোয়েশ্চেন করা যায় কি যে তারা কি যে কি করে, তারা কি প্ল্যান করে, এই যে উপরের যেটার ক্ষেত্রে আমরা জেলা বলছি কি যে আমরা কি যে আমাদের কি দরকার, তাদের কি দরকার, বা যে আমরা কি দরকার বা আপনার কি দরকার, এই কথাটা যেভাবে আমরা কোয়েশ্চেন করছি নেগেটিভ ভাবে এইভাবে আমরা কোয়েশ্চেন করা, তার কি দরকার, তার কি দরকার, রাকিবের কি দরকার, তার বা যে সিলেটি ভাষা তাই হয় মানে মেয়েদের ক্ষেত্রে। তো যদি শুদ্ধ ভাষা হলো তার বা সে, ঠিক আছে? তার বা তাদের, তাদের এই কথাটা আসে না, জানি না এই শুদ্ধ ভাষা কি বলেছে, জানি না। তো এই হি বা শির ক্ষেত্রে মূলত হলো তার কি দরকার, মানে ওই যে আরেক ব্যক্তির বললাম তার কি দরকার বা রাকিবের কি দরকার। তো রাকিবের কি দরকার এই প্রশ্ন যদি করতে হয় আগেরটার মতো সেম একই রুলে পড়বে। আগেরটার মতো আমরা এই চারটা ফর্মে কি লিখছিলাম যে এই চারটা ফর্মের আগে আমরা ডুটা ইউজ করছি, শুধুমাত্র এখানে ব্যবধানটা হবে শুধুমাত্র কি হবে এই ডাসটা ব্যবহার করবেন। এই ডাস ডু এর সাথে কি হবে ডাস, যেমন ধরেন আই ডু মানে কি আমি করি, তাইলে আমি জানি তার পার্সন ব্যক্তি হলে বারবার সঙ্গে এস বা ইএস লাগে, তাহলে ডু, এই যে ডু যেটা আছে আপনি যেখানে ডু ইউজ করলেন, ডু ইউজ করলেন কিন্তু তার পার্সন ব্যক্তি হলে এখানে ডু হবে না, ডু এর সাথে এস আর না ইএস হয়। তো আপনি তো এস বাই এস তো আপনি বুঝতেছেন না, কিন্তু উচ্চারণ করবে এস এর মতন, তো আপনি বললেন যে ডাস, যে ডু থেকে এস হলে আমরা ডাস হবে। তো ডাস যদি লিখতে চান তখন যে এইভাবে লেখা যাবে ডি ও ই এস টা এড করিয়া ডাস হয়, ঠিক আছে? তো এইভাবে উচ্চারণ তো করলে সহজে করা যায়, কারণ আমি জানি এস লাগাই দিলে আমি ডাস হয়ে যাবো, প্লে রে প্লে যে এস লাগাইলে প্লেজ হয়ে যাবো, ইট ইট মানে খাওয়া, খাওয়ারে যে এস লাগাই তাহলে ইটস হয়ে যাবো। তো এইভাবে আপনি উচ্চারণ করতে পারবেন, উচ্চারণ সমস্যা নাই। তো কোয়েশ্চেন করার গেলে সেম আগেরটার মতন, শুধুমাত্র এই ডু এর জায়গায় ডাস হবে, আর কোনো যে যে হবে না। আর কেন রাখবা যখন আমরা প্রশ্ন করার যাই তখন এখানে এস বা ইএস লাগবে, প্রশ্ন করা যায় বারবার লোকে এস বা প্রশ্ন বলতেছে, নর্মাল যখন যে সে যে খায় না, সে খায়, সে ঘুমায়, তো ওই জায়গায় সে যে ওই জায়গায় আমরা এস বা ইএস লাগবো। বাট যখন আমরা প্রশ্ন করার যাই তখন কি করবো যে ডাসটা যখন এড হয়ে যাবে তখন আর এই এস আর ইএস লাস্টে আমরা এড করা লাগবে না, তখন ওই বারবার এক নম্বর ফর্মটাও আসবে। তখন আর কি ওই প্লে আমরা যে যে জায়গায় আমরা বলি হি প্লেস বলি, হি প্লেস বলি, তো এই জায়গায় প্লেস না বলে আমরা বলতে হবে কি যে প্লে বলতে হবে, কারণ এই বারবার বেস ফর্ম হবে। কেন বসবে ওই যে ডাসটা আমরা এড করে ফেলছি, বুঝছেন? কোয়েশ্চেন যখন ডাস চলে আসবে তখন এখানে বারবার বেস ফর্ম মানে ওই উপরে যতটুকু ওয়ার্ড আছে প্রত্যেকটা সেম হবে, কিন্তু তার পার্সন ব্যক্তির ক্ষেত্রে ডাস হবে, আর যদি যে অনেকজনের ক্ষেত্রে এই অনেকজনের ক্ষেত্রে কি হবে ডু হবে। এই হলো তফাৎ, এই হলো তফাৎ। ঠিক তেমনি ভাবে এখানে যদি যে আগের জায়গায় কি বলছি এখানে প্রশ্ন করতে ডু ব্যবহার করছি এবং নেগেটিভ করতে ডু এর সাথে নট এড করছি, এটাই হলো যে নিয়ম ডু এর ক্ষেত্রে, যে আই ডু নট, যে দে ডু নট, উই ডু নট। বাট থার্ড পার্সন ব্যক্তির ক্ষেত্রে তো আমরা কি ব্যবহার করছি ডাজ নট ব্যবহার করছি, ডাজ ব্যবহার করছি। এই ডাজ ব্যবহার করলে এখানে একটা ডাজ আসবে, বাট আগেরটার মধ্যে ডাজের সাথে নট, আগেরটা ডু এর সাথে নট হচ্ছে, এখন ডাজের সাথে নট আসবে, মানে হি ডাজ নট প্লে, সে খেলে না, সে ডাজ নট ম্যানেজ, সে ম্যানেজ করে না, সে ডাজ নট মিট, সে দেখা করে না, সে ডাজ নট নিড, তার দরকার নেই। রাকিব ডাজ নট কি যে স্লিপ, মানে রাকিব ঘুমায় না। তো এইভাবে কি যে এর নেগেটিভ বাক্যটা আপনি সহজে করতে পারবা। যদি জানি না কতটুকু বুঝছেন ওভারঅল এই সেকশনের ক্ষেত্রে আমাদের আজকের ক্লাসে 38 মিনিটে আমি আবার বুঝাতে চেষ্টা করছি, যে কারণ এখানে সেন্টেন্স আমরা মেক করবো, এই বাকি দুইটা ক্লাস এই সেন্টেন্স দ্বারা হবে, যে আমরা ছোট ছোট 2-3 লাইন প্রত্যেকের জিজ্ঞেস করা হবে, আপনি উত্তর দিতে হবে এই নিয়ম অনুসারে। তো অ্যাটলিস্ট যে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ওভারঅল সেকশনটা কি সবার আয়ত্ত হয়েছে?
12 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো। তো ওভারঅল সেকশনের মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কারণ? আসসালামু আলাইকুম স্যার। স্যার ডাজ নিয়ে আমার একটু বুঝাইতে স্যার। ডাজের ব্যবহার কি? ওকে, তো এই ডাজের ব্যবহার মানে ওই থার্ড পারসন, ওই ব্যক্তিগুলা যখন ওই ব্যক্তিদের আমরা যখন বাংলা বা ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করব, তখন ওই ব্যক্তির সাথে আমরা কি ভার্বের সাথে এস ব্যবহার হয়, ইএস ব্যবহার হয়। এটা কি পজিটিভের ক্ষেত্রে, যে সে খেলে না, সে খেলে, সে ঘুমায়, সে ম্যানেজ করে, তখন যে এই জায়গায় আপনি ভার্বের সাথে এস বা ইএস দিয়ে আপনি কথাটা বললেন। কিন্তু এই কথাটা যদি আমরা প্রশ্ন করা যাই, প্রশ্ন করা, সে কি খেলে, সে কি ম্যানেজ করে, সে কি কি করে, যে যে তার কি দরকার, বা কি করে, সে কি দেখা করে, বা সে কি যে যে প্রিপেয়ার হয়, তো ওই জন্য সে কি যখন ওয়ার্ড হয়, তখন আমরা আগেরটা ক্ষেত্রে ডু দ্বারা ইউজ করছি। তো এখানে ডু হবে না, এই থার্ড পারসন ব্যক্তির ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে ডু থেকে ডাস হয়ে যাবে। ঠিক আছে, এই ডাসটা বসিয়ে কিন্তু আগেরটার মতো এই ডুটা বসিয়ে বারবার যে বেস ফর্ম, ঠিক তেমনি ভাবে এখানে ডু না হয়ে এখানে হবে ডাস, ডাস হয়ে এই লাস্টে আবার বারবার বেস ফর্ম। কিন্তু দেখেন এখানে যে প্রথম যে পজিটিভ কথাটা বলতে গেলাম, তখন দেখা যায় আমরা এস বা ইএস আনছি, কিন্তু যখন ডাসটা এড হয়ে যাবে তখন আর এস বা ইএস আনার দরকার নেই, যা আছে তা প্রথম যে ভার্বটা আমরা শিখছি ওই ভার্বটা আসে অটোমেটিক চলে আসবে। বুঝছেন? তো এই হলো যে পারপাস, আলাদা কোনো পারপাস নাই। আর নেগেটিভ করতে হলে ডাজের সাথে আপনি কি নট নিয়ে আসবেন, হি ডাজ নট বা হি ডাজ নট সামথিং, হি ডাজ নট সামথিং, এইভাবে আপনি করবা। ঠিক আছে, তো এই হইলো মেইন সমস্যা, যে মেইন কথা। তো জানি না যদি ক্লাসটা যে কাটি যায়, তো কাইন্ডলি সবাই মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে, যে কোনো একজনের মেসেজ দিলে হইব, আমরা আবার লিঙ্ক দিব, আবার আওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, কারণ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা শেষ করার চেষ্টা করি। তো দেখেন, তো এই হলো যে আমাদের যে আমরা একটা কাজ করি, যখন করি যে আমরা ম্যানেজ করি, আমরা সামথিং করি, এই জিনিসটা। এখন যদি আমরা যদি বলি উপস্থিত সময়ে বর্তমানে আমরা একটা জিনিস করতেছি, এইরকম বর্তমানে কোনো একটা জিনিস, কোনো একটা অবজেক্ট আমরা চলমান অবস্থা আছে, একটা গাড়ি চলতেছে, আমি লিখতেছি, বা আমি পড়তেছি, বা আমি কি করি স্কুলে যাচ্ছি, তারপর কি আমি মোবাইল ইউজ করতেছি, তো এগুলা কি বর্তমানে একটা চলমান অবস্থা না? মানে আমি মোবাইলটা ইউজ করি আর আমি বর্তমানে আটি যাই, আর আমি বর্তমানে 4 ইয়ার, মানে চলমান অবস্থা আছে, আমি টেবিলের মধ্যে বসেই আছি, মানে আপনার চলমান অবস্থা আমি একটা জিনিস করতে আছি। তো সেই ক্ষেত্রে এই চলমানটা আগে সব সব আমরা আগে বলছি কি আমি মোবাইল ফোন ইউজ করি, তাহলে ও তখন ক্ষেত্রে আপনি বলে যে আই ইউজ মোবাইল ফোন, আই ইউজ সামথিং, আমি ইউজ করি। কিন্তু এখন বলে যে আমি যে মোবাইল ফোন ইউজ করতেছি, মোবাইল ফোন ইউজ করতেছি, অথবা যে জায়গায় হচ্ছে আই গো, তো মানে আমি যাই, যে জায়গায় হচ্ছে আমি যাই, কিন্তু এই জায়গাতে এখন কইরা কি আমি যাচ্ছি, মানে আমরা যে বর্তমানে কোন একটা জিনিস করতে, মানে সামনে মুভমেন্ট করা, মানে যাইতে আসা, আপনারা যাইরা, তো সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে হইব যে এই ক্ষেত্রে আপনারা নতুন আর একটা ফরম্যাট আপনার নিতে লাগবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে একটা নিয়ম আছে। তো নিয়মটা এগিয়ে মোটামুটি আপনার জিনিসটা হয়ে যাবে। তো নিয়মের ক্ষেত্রে এই জিনিসটা কি হবে, নিয়মের ক্ষেত্রে শুধুমাত্র আপনার আর অত বেশি লক্ষ্য করার দরকার নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যে লাইকসন, এটার ক্ষেত্রে কিন্তু এগুলোর ক্ষেত্রে একটু তফাৎ আছে। এগুলোর ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে আমরা দুইটা স্ট্রাকচার রাখছিলাম, বাট এখানে আমরা তিনটা স্ট্রাকচার লিখে কাজ করবো, তিনটা স্ট্রাকচার আমরা লিখে রাখবো। তো যদি বর্তমানে চলমান কোনো কিছু আছে, একটা যদি বোঝা নিও, তাহলে ইংলিশের ভাষায় এটা বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস। তো যাই হোক, তো চলমান কোনো একটা জিনিস আছে, এই জিনিসটা বুঝাতে চান, তখন দেখা যায় যে ওই জিনিসটা হয়। বুঝছেন? এখন যদি আমি বলি যে কোনটা, এখন যদি আমি বলি যে আমার ক্ষেত্রে আমি একটা জিনিস চলমান হবো, আমি একটা জিনিস করতেছি, ওই জিনিসটা আমি এক্সপ্লেন করি, তাহলে কিভাবে? যেমন ধরেন আমি মেনটেন করতেছি, যেটা বলে আমি মেনটেন করি, একটা হলো প্রেজেন্ট সিম্পলের যে যে কথা শেষে করি বা করা হয়, এইরকম একটা কথা থাকে। বাট যে যখন কন্টিনিউয়াস একটা জিনিস চলমান অবস্থা থাকে, তখন আমাদের বাংলা কথাটা এরকম হয়, আমি একটা জিনিস করতেছি, আমি ওই জিনিস করতেছি বা যাচ্ছি, তো ওই করতেছি মতন এক ধরনের উচ্চারণ হয়। যেমন ধরেন এখন যদি আমি বলি, যদি আমি কি করতেছি, আমি ম্যানেজ করতেছি, বললাম যে উপস্থিত সময় আপনি যে আমি একটা কল দিলাম আপনাকে, যে আপনি কি করতেছেন, তখন বললাম যে আমি পরিবেশটা ম্যানেজ করতেছি, মানে পরিবেশ এত খারাপ করছে আপনি ম্যানেজ করতেছেন, তো অবশ্যই আমি ম্যানেজ করতেছি, এইভাবে বলতেছে। তো আপনি কি করতেছেন, তখন বলে যে আমি কি প্রস্তুত যে মেক করতেছি। তো এই মেক করতেছি আমি বলতেছি, এই করতেছি মানে কি একটা কন্টিনিউয়াস একটা জিনিস বোঝানি হয়, মানে আপনি এখন করা, তো আপনি এখন কি করা, তখন আমি ম্যানেজ করতেছি, তো করতেছি বাংলা মিনিংটা, তো এইটাতে তো আপনার ইংলিশ শেখা লাগবে। তো ম্যানেজ করতেছি এটা তো যে বাংলা মিনিং এর একটা চলমান অবস্থা বোঝানি হয়, বাট আপনারা তো ম্যানেজ ইকটারে যে ম্যানেজ ইকটারে যে ইংলিশের ভাষা আপনি কিভাবে রূপান্তর করবা, তখন তো আপনার হওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার একটা প্রথম তিনটা নিয়ম ইকটার ক্ষেত্রে কে লাগবে, নিয়মের জায়গাতে আছে, আপনি নিয়ম ইকবা, এর মানে না যে আপনি হার্ড হয়ে গেছেন, এটারে আপনি নিয়ম কেউ লাগবে, যেহেতু আপনি জিওর ক্ষেত্রে আসেন, এটা আইএলটিএস এর রুলস আর কিছু হয় না, সরি ইংলিশের রুলস আর কিছু হয় না। তো সেই ক্ষেত্রে আপনি যে জায়গাতে আপনি আগে পড়ছেন যে আই মানে আমি, ঠিক আছে, আই মানে আমি, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে আই মানে আমি, ওকে, তো আগের ক্ষেত্রে আমরা একটু তফাৎ লিখি। ওই দেখেন, এখানে দেখেন যে জায়গায় বলছেন যে আই মেক, যে জায়গাতে আপনি বলছেন যে কোনটা, যে আই মেক মানে কি আমি প্রস্তুত করি, ওই জায়গা এখন যদি বলেন যে আমি প্রস্তুত করতেছি, আমি প্রস্তুত করতেছি, এই জন্য কথাটা বলেন, তাহলে কি লিখবেন, এই মেকের আগেই মেকে আগে একটা কি সাহায্যকারী ভার্ব লাগবে, একটা ওয়ার্ড লাগবে, নতুন ওয়ার্ড, এই ওয়ার্ডের নাম কি এম, এই ওয়ার্ডের নাম এম। কিন্তু ওই এমটা যখন বসে যাবে, এটা হলো একটা সাহায্যকারী ভার্ব, 1 নম্বর ভার্ব, একটা হলো সাহায্যকারী মানে কি একটা জোরাজোরি সাহায্য করবো। তো ওই এমটা যখন অ্যাড হয়, এমটা যদি অ্যাড হয়ে যায়, তখন আপনি কি করলেন, যে এই এম এর সাথে যেখানে মেক আছে, তখন আর এখানে মেক বসালে হবে না, এই মেকের সাথে কি অ্যাড করতে হবে, মেকের সাথে আপনি সবসময় এই আইএনজি অ্যাড করতে হইব। মেকের সাথে কি, এই মেকের সাথে আপনি আইএনজি অ্যাড করিয়া হওয়া লাগবে, তাইলে মেক না হইয়া মেকের সাথে আইএনজি দিয়ে কই, তাহলে একটু উচ্চারণ কি হইব, মেকিং।
বা মেকিং। তো অত হার্ড উচ্চারণ করা দরকার নেই, আপাতত এইভাবে বলেন যে মেক থেকে মেকিং হইব, তো বলেন যে আই এম মেকিং সামথিং, তখন আই এম মেকিং। তাহলে এখন যদি আমরা সূত্রটা দেখি, তাহলে সাবজেক্টটা আই হলে তাহলে ভার্বটা কি, মাঝের ভার্বটা হবে যে এম, শুধু এড করবা। তো এম এড করার পর আপনি যে জিনিসটা করতে চাই ওই জিনিসটার ভার্বটা আগে আনবা। তাহলে আমি যদি এখন ম্যানেজ করতেছি, এরকম ম্যানেজ, তাহলে এই ভার্ব মানে কি, এখানে ভার্ব হলো ম্যানেজ, তাহলে ম্যানেজ না হইয়া ম্যানেজের সাথে আইএনজি পাবেন, তখন বললাম ম্যানেজিং। ঠিক আছে, আই এম ম্যানেজ তাকে ম্যানেজিং। ঠিক আছে, এখন যদি বলতেছেন যে আমি যে কিছু একটা বানাচ্ছি, তখন বলতেছে কি আই এম কি মেক, বার বললো মেক, তখন মেকের সাথে আইনজি দিয়ে বলেন যে আই এম মেকিং। ঠিক আছে, এখন বলে যে না আমি একটা যে অর্জন করতেছি, আমি অর্জন মানে অবটেইন মানে অর্জন করা, তখন আমি অবটেইন করতেছি, তখন বললেন আই এম অবটেইন, তাহলে অবটেইন না বলে অবটেইনের সাথে আইএনজি এড করেন, তখন অবটেইনিং। ঠিক আছে, বাদিকে যে আমি প্রদান করতেছি, তখন বলে প্রদান মানে পে করা, তখন বলে যে আই এম, তো পে মানে কি ওই এখানে পে বসালেন, পে এর সাথে আইএনজি এড করেন আই এম পেইং, মানে আমি প্রদান করতেছি। তো এই হলো কি যে স্ট্রাকচারের ফরম্যাট, এই হলো স্ট্রাকচারের ফরম্যাট। এখানে এক্সাম্পলের অভাব নেই, আমি আই দ্বারা এক্সাম্পল দিছি, আই এম তো মেইনটেইনিং। তো এখানে দেখেন আমি প্রত্যেকটার ক্ষেত্রে আমি এইভাবে দিছি, এই মেইনটেইন এর সাথে আইএনজি এড করলে মেইনটেইনিং হবে, মেকিং এর সাথে আইএনজি এড করলে মেকিং হবে। আপনারা আছেন? ক্লাস হয়তো কেটে যাবে, কেটে গেলে আবার আসবেন। ঠিক আছে, তো দ্রুত, জানি না কতটুকু পড়াবো। তো মেক থাকি মেকিং হবে আইএনজি যদি আনি, তারপর ম্যানেজ থাকি ম্যানেজিং, তারপর মিট থাকি মিটিং, তারপর নেগলেক্ট থাকি নেগলেক্টিং। এইভাবে উচ্চারণ করা যায়। এই ওয়ার্ডটা হার্ড আছে মোটামুটি, তো আপনারা পারবা কি না পারলে এটা দিয়া করবা, এভয়েড করবা, মানে এটা অবজ্ঞা করবা, আবার নেগলেক্ট করবা। তো এই জিনিসটা অবটেইন মানে কি, অবটেইন থেকে অবটেইনিং। ঠিক আছে, অবটেইন থেকে অবটেইনিং, তারপর কি আছে অবজার্ভ মানে লক্ষ্য করা, তাহলে অবজার্ভ থেকে অবজার্ভিং। অবজার্ভিং দেখেন এইভাবে চাওয়া লাগবে না, আইএনজি করেন, অর্গানাইজ অর্গানাইজিং, পার্টিসিপেট পার্টিসিপেটিং, পে পেইং, পে পেইং, এভাবে উচ্চারণ করবা। শেষ, প্রিপেয়ার প্রিপেয়ারিং, এইভাবে উচ্চারণ করবা। রিয়েলাইজ রিয়েলাইজিং, রিয়েলাইজ রিয়েলাইজিং। তো প্ল্যান প্ল্যানিং, প্ল্যান প্ল্যানিং, নিড নিডিং, নিডিং একটা আয় না, তো যার কারণে একটা আমরা না করলেও এইভাবে আসে না। তো এইভাবে কি আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আইএনজি তো সহজে আপনি ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি যে প্রত্যেকটা শেষে এস এড করলে যে প্ল্যানস নিডস, এইভাবে রিয়েলাইজ আপনি এড করতে পারবেন। তো ঠিক তেমনি ভাবে আইএনজি এড করলে আপনি মুখস্থ হইতে পারবেন দ্রুত, কারণ এইভাবে যে এটা হলো সহজ উপায়, আপনি জাস্ট মুখস্থ মুখে মুখে হইতা, কেন আর কিছু না। তো এখানে প্রত্যেকটা আছে যে আই এম এর পর ভার্ব যেটা আসবে তার লগে আইএনজি বসাতে হবে উপরের নিয়ম অনুসারে। তখন বলা যায় আমি বজায় রাখতেছি, আই এম মেকিং আমি প্রস্তুত করতেছি, আই এম ম্যানেজিং আমি নিয়ন্ত্রণ করতেছি। তো এইভাবে কি আপনি কন্টিনিউয়াস কোন একটা জিনিস বর্তমানে চলমান অবস্থা যদি আপনি করার তখন আপনি কি করতেছেন, ওই জিনিসগুলো করতেছেন। ঠিক আছে, প্রত্যেকটার দিকে দেখেন যে আই এমটা শুধুমাত্র সিমিলার, বাট ওই যে অবটেইন থেকে মিট থেকে মিটিং, অবজার্ভ থেকে অবজার্ভিং, পে থেকে পেইং, এবার রিলাইজ থেকে রিলাইজিং। তো এইভাবে তো আপনি প্রত্যেকটা ক্ষেত্রে কি করলা যে ওই আই দ্বারা কি করলা, প্রত্যেকটারে আপনি রিপ্রেজেন্ট করলা। ঠিক আছে, তো ঠিক তেমনি ভাবে এখন যদি আমি আরেকটা জিনিস হয় উপরের ক্ষেত্রে, যেমন ধরেন আমরা বলছি না উপরের ক্ষেত্রে বলছি না যে আমরা যে তারা খেলায় আমরা রিয়েলাইজ করি এইভাবে। এখন যদি নিত্যের ক্ষেত্রে আমরা প্রশ্ন করা যায় যে আপনি কি অনুভব করতেছেন, দেখেন আগের প্রশ্নের সাথে এখন আগের প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমরা বলছি নাকি আপনি কি অনুভব করেন, আপনি কি অনুভব করেন, এটা এখন বলতেছি কি আপনি কি অনুভব করতেছেন, মানে চলমান অবস্থায় একটা জিনিস। এখন যেমন ধরেন আপনি পরীক্ষার এক্সাম আছেন, তখন আপনি কি তো যে ভয় পাচ্ছেন। ঠিক আছে, তো ওই ভয় পাওয়া বা আপনি কি একটা খারাপ একটা অনুভব করা, ঠিক আছে খারাপ অনুভব, তো আপনি বলতে পারবেন আপনি কি অনুভব করা কিছু, মানে আপনি কি খারাপ অনুভব করা, তো আপনি খারাপ অনুভব করতেছেন, এই কথাটা ইংলিশে আইব। অনুভবটা কি, খারাপটা আমরা পরে বুঝলাম পরে চিনলাম, বাট অনুভবটা আপনি কইতে পারবা যে আপনি কি অনুভব করতেছেন, তো ওই ইংলিশটা আপনি হওয়া লাগবে। বা অথবা আপনার পরীক্ষার সামনে, যে কেউ পরীক্ষার সামনে, আপনার ছোট ভাইয়ের পরীক্ষা বা বড় ভাইয়ের পরীক্ষার সামনে, তখন আপনি হইতে পারে যে আপনি কি প্রস্তুতি নিচ্ছেন, তো নিচ্ছেন মানে কি কন্টিনিউয়াসলি ভাবে সে চলমান অবস্থা আছে, সে পড়তেছে, এরকম একটা জিনিস। তো আপনি কি যে পর্যবেক্ষণ করতেছেন, কেউ একজন আসছে, যে কেউ একজন দেখতেছে, তখন আপনি জিজ্ঞেস করতেছেন আপনি কি পর্যবেক্ষণ করতেছেন, তখন কি করলেন এই প্রশ্নটার ক্ষেত্রে সেম আগেরটার ক্ষেত্রে কি যে আমরা একটা যে এখানে দেখবেন যে এগুলার ক্ষেত্রে খুব সহজ হয়, এগুলোর ক্ষেত্রে সহজ মানে কি ওই যে মাঝের যেটা আমরা অতিরিক্ত কি আনছি, ওই যে এম অতিরিক্ত আনছি না, এই এম, ওই এমটারে কি করলে আমরা যে সামনে নিয়ে আসি, আর সাবজেক্টের পর যে ওই ভার্বের সঙ্গে আইএনজি যা আছে তা দেখেন, সাবজেক্ট এন্ড ভার্ব প্লাস আইএনজি এটা শেষে চলে আসে, এবং এমটা প্রথমে আসলে ইকুয়েশন চলে আসে। তো এম আই কি, এম আই ম্যানেজিং, আমি কি ম্যানেজিং করি, যে ম্যানেজিং দেখেন এখানে আমি বলতেছি না যে আমি বজায় রাখি, আমি কি বজায় রাখি এই কথাটা আমি বলতেছি না, আমি বলতেছি এম আই ম্যানেজিং, আমি কি ম্যানেজ করি, বা আমি কি ম্যানেজ করতেছি, এইরকম হবে আমি কি ম্যানেজ করতেছি, তখন বলে যে এম আই, তো এম আই কি, তখন বলে যে আই, যে এম আই মেকিং, আমি কি প্রস্তুত করতেছি, আমি কি মেক করতেছি। তো এম আই মেকিং, যে আমি প্রস্তুত করতেছি এটা না বলে আপনি বলবেন এম আই মেকিং, আমি কি মেক করতেছি। তো মেকটাকে আপনি ইংলিশ রাখবা, কারণ আপনার ইংলিশটা মুখস্থ থাকার দরকার, আপনি এটা মনে থাকা লাগে আপনি ওইভাবে বাংলাদেশ থেকে ইংলিশ মাতিবা, কারণ দেখা যায় সবাই চ্যাট করতে গিয়ে বাংলা। তো জাস্ট ওই দিকটা আমরা বোঝানোর চেষ্টা করি, আর যে অবশ্যই যে আপনারা কি করতে হইব, যদি আপনি একটা যে কন্টিনিউয়াস কোন একটা জিনিস করেন আই দ্বারা যদি বলতে চান, তখন আই এর সাহায্যকারী ভার্ব হিসেবে আপনি এম আনতে হইব, প্লাস ভার্ব যে ভার্বটা আপনি মনে করবা ওই ভার্বের সঙ্গে আইএনজি আপনি মনে করিয়ে দিতে হবে। আপনি যদি কোন যে আমি খেলতেছি, তখন বলে আই এম ওই জায়গা প্লে, খেলা মানে প্লে, এই প্লে এর সাথে আইএনজি এড করিয়ে আপনার বলবে প্লেইং, মানে প্লেইং, আই এম প্লেইং। যদি বলেন যে আমি খাচ্ছি মানে আমি খাইতেছি, তো বললে যে আই এম, খাওয়ার ইংলিশ হলো ইট, তাহলে ইটের সাথে আইএনজি লাগান ইটিং, তখন তো আপনার ইটিং যে আইএনজি লাগাতে তো আর আহামরি কঠিন নাই, তখন বাক্যটা শুধু ভার্বটা জানলেই হয়, তার লগে আইএনজিটা এড করলেন, এভাবে দেখে দেখে, যদি বারবার প্রথমে দেখে দেখে একটু জিনিস বলতে হবে, তারপর অটো চলে আসবে।
তো যদি প্রশ্ন করতে হয় তাহলে অবশ্যই ওই এমটাকে আপনি কি করলেন যে সামনে নিয়ে আসছেন, তখন বলে এম আই কি, এম আই গোয়িং, মানে এম আই গো বা গোয়িং, আমি কি যে যাচ্ছি, আমি কি যাচ্ছি, এম আই কি ইটিং, আমি কি খাচ্ছি। তো এইভাবে আমরা সবাই বলে কি আমি কি যে যে আমি নিজেকে কি এভাবে প্রশ্ন করা হয়, হ্যাঁ করা হয়। যখন একজন ব্যক্তি আপনাকে যদি না বুঝে তখন আপনি এই জিনিসটা যে বলতে হয়, আমি কি খেলি না, আমি কি কাজ করি না, এইভাবে। তো এম আই কি, এম আই সাবজেক্ট হিসাবে আই রাখলেন, এম আই কি, এম আই যে বারবেল গাই ওয়ার্ক করতে হয়, আমি কি কাজ করি না, তো বলে এম আই ওয়ার্কিং, ওয়ার্ক থেকে ওয়ার্কিং নিয়ে আসলেন, ঠিক আছে। তো এম আই কি যে তারপর বলা ফাইটিং, মানে কি আমি মারামারি করি না, তখন বলা এম আই ফাইট থেকে ফাইটিং, তখন এম আই ফাইটিং। তো এইভাবে আপনি উচ্চারণ করতে হইব। তো প্রশ্ন তো করার জন্য শিখিলেন, তখন তো প্রশ্ন শিখার পরে তো অবশ্যই আপনারা কি করতে হইব যে একটা যে না আমি মারামারি করি না, আমি খাওয়া দাওয়া করি না, আমি একবারে পটেটো খাইয়ে বাঁচি, আমি কোনো বাচ্চা খাই না। তো এইভাবে যদি আপনি শুধু পটেটো খেয়ে যদি বাঁচেন তাহলে তো অবশ্যই বলতে হবে যে না আমি কি করি না, ভাত খাই না, আমি খেলাধুলা হয় না, অথবা আপনি মেনটেন করেন না, আপনি কোনো ধরনের অর্জনও করেন না, শুধুমাত্র এইভাবে জাস্ট নাসুর বান্দা হিসেবে আসেন কোনোভাবে আর কি, কোনোভাবে খাই যে খাইয়া খাই আর ঘুমাই, আর আর কি বলে মসজিদে গিয়ে ঘুমাই, এরকম কথা। তো জাস্ট এই ক্ষেত্রে আপনি হইতে পারবেন যে আই এম নট, ওই এম যেটা আছে এই এমটার কি করলা সামনে নিয়ে আসলা। তো এমটার সামনে আসার পর নেগেটিভের ক্ষেত্রে আমরা সব সময় এই নেগেটিভ যদি করতে চাই এই নটটা লাগবে। শুধুমাত্র ওই এম কোনো সময় ডু আসবে, কোনো সময় ডাজ আসবে, কোনো সময় এম আসবে। কোন সময় এম আসবে, যখন আমরা কন্টিনিউয়াস বলবো, কন্টিনিউয়াস মানে চলমান কোনো একটা কথা বলবো তখন আমরা এম আনি। তো নেগেটিভ করতে গেলে ওই এম এর সাথে আমরা নট আনবো, যে আই এম নট, আই এম নট কি, আই এম নট গোয়িং, গোয়ার সাথে আমি যাচ্ছি না। আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। আই এম নট প্লেয়িং, আমি কি করতেছি না, আমি খেলতেছি না। আই এম নট মেনটেনিং, তখন আমি কি করতেছি না, বজায় রাখতেছি না। আই এম, ও এখানে শুধু নট শুধু অ্যাড করবা। আই এম নট মেকিং, আমি প্রস্তুত করতেছি না বা তৈরি করতেছি না। তো এইভাবে আপনি কি করবা যে প্রত্যেকটা সেন্টেন্স আপনি কি করলা যে প্রশ্ন মেক করলা, যে প্রশ্ন বলতে নেগেটিভ ইস্যু দ্বারা আপনি মেক করতে পারলা। তো এখানে আনসার দেওয়া আছে, যদিও নেগেটিভ আনসার নাই, তো পজিটিভ আনসার আছে। আপনি শুধু ওই এম এর সাথে যদি নট যদি লেখান তাইলে বজায় রাখতেছি এখানে না হবে। তো যেহেতু এখানে ইংলিশ না, আমি মোবাইলটা ইউজ করতেছি না, যার কারণে আমি বাংলা লেখাটা পসিবল না, তো বুঝে নেবেন, ঠিক আছে। তো এখানে তো শুধু আই দ্বারা আমরা একটা স্ট্রাকচার লেখছি, আই তো বললে হবে না। এখন তো উপরে তো আমরা বলছি কি ওই যে আই এর সাথে কয়টা ওয়ার্ড রাখছে, আই এর সাথে আমরা রাখছি যে দে, তারা, আমরা এবং তুমি বা আপনি। তো ওই কথাটা তো আছে। তো এই কথাটা যদি ক্ষেত্রে আমাদের যে এই কন্টিনিউয়াস ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে। তো এই নিয়ম মানে এই তিনটার শুধুমাত্র আই এর ক্ষেত্রে, যে ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব আগে এটা বলা হয়, সাহায্যকারী ভার্ব। আমরা একটা কথা সবসময় মনে রাখবো, পরবর্তী আমরা কাজে লাগবো। এক ভার্ব এটা সাহায্যকারী হোক আর মেইন ভার্ব হোক, মানে একবারে যে আসল ভার্ব হোক আর যে মানে সহকারী ভার্ব হোক, সাসাগুরুর বাই হোক, মেইন যে সাসাওকা আর না সাসাগুরুর বাই হোক, আমরা এটার ধর্ম সাসা আর এটার ধর্ম সাসাগুরুর বাই। তো যে কোনো বাই বা সাসা বা সাসাগুরুর বাই হই না কেন, কি হবে যে যখন একটা সাহায্যকারী ভার্ব, যে একটা ভার্ব যখন সামনে আসবো অবশ্যই পরের ভার্ব আর একটা বইতো না, অবশ্যই তার লগে কিটা থাকা লাগবো, আইএনজি থাকা লাগবো। তো এখানে থাকা লাগবো, এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখবো। এটা আরেকটা আজিও আছে। তো সবসময় ওই এম এর সাথে ভার্ব তো প্লে, তাইলে আই এম যে প্লে আমরা না হইয়া কিতা হইয়া আই এম প্লেইং। এখানে ও আমি বলছি না এক সাসার এই হইলো সাসা যে বাতিজা, আর এই হইলো সাসা। তো সাসার যে একজন বাতিজা সামনে আইন, তাহলে সাসা অবশ্যই তাই কিতা করা লাগবে যে তার লগে আইএনজি থাকা লাগবে। কারণ সাসা যদি সামনে আইন, এই সাসার যে বাতিজা পিছিয়ে যান অবশ্যই বাতিজার লগে আইএনজি থাকা লাগবে। এইভাবে আর কি যে নিয়মটা। অত চাষাবাদ শিকার দোকান নাই, শুধুমাত্র জাস্ট বললেন যে কিন্তু এম যখন আসবে তখন তার লগে আইএনজি এড হয়ে যাবে। কিন্তু আই এর সাথে যদি এম হয় তাহলে উপরের যে আরো তিনটা যে আমরা শিখছি যে ইউ দে, মানে ইউ মানে আপনি, বা ইউ দে মানে তারা, এবং উই মানে আমরা, তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা কি এম যে উই এম কি ব্যবহার করব, দে এম কি ব্যবহার করব না। এই ক্ষেত্রে আরেকটা নিয়ম যে ওই যে এম এর পরিবর্তে শুধুমাত্র হবে কি আরটা হবে, এ আর ই, আরটা হবে শুধুমাত্র। তো আর বললেন যে এ আর ই, আর বললেন মানে কি যে উই আর সামথিং, দে আর সামথিং, উই আর সামথিং, যে ইউ আর সামথিং। তো এইভাবে আপনি হইতে পারবা। তো এই ক্ষেত্রে আমরা ওই যে শুধুমাত্র আই এর পরিবর্তে আমরা এই তিনটা নিমু, এন্ড কিটা লাস্টের যে বি প্লাস আইএনজি যেটা প্লে থেকে প্লেইং, যে গসিতে গসিপিং, তারপর কি ম্যানেজ থেকে ম্যানেজিং, তারপর কি অবটেইন থেকে অবটেইনিং, যেটা চিন্তা করছিলাম সেম একই জিনিস, শুধুমাত্র ওই মাঝের ওই যে বাতিজাটা একটু চেঞ্জ হইব, মানে এই নইলে বাতিজা নাম্বার 1 আর এই নইলে বাতিজা নাম্বার 2। তো সেই ক্ষেত্রে আপনি কি করলা যে এই একটারে একটু চেঞ্জ করে দিলা। তো এইভাবে আইডেন্টিফাই করবা, ইংলিশটা একটু মজা পাবে নিবাগি, তখন দেখবা যে আরো সহজ হয়।
তো আমার ক্ষেত্রে সবথেকে সহজ উপায় আসলো যে আমি যে একটা নিয়ম লিখতাম, তো ওই নিয়মটা আমি কি করতাম যে নতুন ভাবে একটা যদি রুল লিখি, ওই রুল দ্বারা 100টা সেন্টেন্স, 100টা না পারি অ্যাটলিস্ট 5টা সেন্টেন্স আমি বানাইতাম। আমার খুব ভালো লাগতো। তো সেই ক্ষেত্রে আপনারা নিয়ম একটা দিচ্ছে, আপনি ওলারে যে 5টা বা 6টা আপনি সেন্টেন্স বানাইবা, দখলে 10টা বানাইবা। তো এই ক্ষেত্রে কি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন সেম, শুধুমাত্র কি হবে ওই এমটা শুধুমাত্র চেঞ্জ হবে, ওই এমটা যে আই আর এমটা শুধু চেঞ্জ হইয়া কি হবে, ওখানে কোনো জায়গায় ইউ আসবে, কোনো জায়গায় দে আসবে, কোনো জায়গায় উই আসবে। তো উই এর পরে কি হবে, আর হবে। তাহলে এক্সাম্পল দেখা যাক, যে জায়গায় বলছিলাম যে কি এখানে বলছিলাম কি আই এম মেইনটেইনিং, মানে আমি বজায় রাখতেছি এরকম একটা কথা, ঠিক আছে, রাখতেছি। বাট এখন যদি বলি যে তারা বজায় কি রাখতেছে, তারা বজায় রাখতেছে কোন একটা জিনিস করতেছে, ধরলাম বিয়ার কোন একটা আমেজ বা কোন একটা ইভেন্ট দেখা যায়, এখন আপনার ভাই বোনতে কিতা করা যায় যে এই জায়গাগুলা দেখিয়ে রাখা, মানে এই জায়গার যে মানুষ আইরা বা অপরিচিত মানুষ প্রত্যেকের জায়গা মতো বুয়াইয়া দিরা বা ভিন্ন কাজকর্মের ইয়ে করা, ওয়েটার হিসাবে সাহায্য করা। তো এইভাবে আপনি করতে চাইলে যে তারা মেনটেন করতেছে, মানে একটা চলমান অবস্থা আছে, তখন কবে দে আর মেনটেইনিং, মানে তারা মেনটেন করতেছে, দে আর ম্যানেজিং, তারা ম্যানেজ করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, তখন আপনি কইতে পারবা। তো ওই ম্যানেজ থেকে কি হলো ম্যানেজিং, বাট ওই দে এর সাথে কি আসবে, ওই আরটা শুধুমাত্র অ্যাড হবে, দে আর মেইনটেইনিং মানে কি তারা বজায় রাখতেছে, দে আর মেকিং তারা তৈরি করতেছে। ওই একটা ওয়ার্ড দ্বারা আপনি শিখতে পারেন, যদিও এখানে কি করতেছে, এখানে সবগুলো ওয়ার্ড গুলা লেখা আছে, এখানে দে দ্বারা আছে, আমরা যে দে দ্বারা শুধুমাত্র উল্লেখ যে এক্সাম্পল দেওয়া আছে, ওই দে এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, উই লিখতে পারি। যদি উই লিখি তাহলে এখানে আমরা দেওয়া লাগবে, আমরা দেওয়া লাগবে। এখানে যদি যে ইউ লেখি তাহলে এখানে আপনি বা তুমি দেওয়া লাগবে। ঠিক আছে, এইভাবে বাংলা চিন্তা করতে হবে। তাহলে যদি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা বলি যে দে আর মেকিং, তো দে আর শুধু এড হবে, তারপর যে মেক না হয়ে কি হবে, মেকিং হবে, কারণ এটা তো চাষা করো ভাই, চাষার সাথে আইএনজি লাগতেই হবে অবশ্যই। তো মেকিং মেকটা কি মেকিং হবে, দে আর ম্যানেজিং, দে আর মিটটা কি মিটিং, দে আর নেগলেক্টিং, অথবা কি দে আর গেইনিং, এইভাবে দে আর অবজার্ভিং, দে আর অর্গানাইজিং, তারা কি করতেছে প্রস্তুত করতেছে। আমি সাজেস্ট করবো এইভাবে ইংলিশ পড়বা যায়, দে আর অর্গানাইজিং, তাহলে তারা প্রস্তুত করতেছে, এইভাবে বাংলা না পড়ে তারা এইভাবে বলবা যে তারা অর্গানাইজ করতেছে, তারা অর্গানাইজ, তখন বললে যে এই তার দে মানে তারা ইউজ করবা, তারা অর্গানাইজ করতেছে, ঠিক আছে, তারা অর্গানাইজ করতেছে, তারা কি করতেছে পার্টিসিপেট যে হচ্ছে, বা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতেছে, তারা পার্টিসিপেট হচ্ছে মানে পার্টিসিপেট করতেছে। তো এইভাবে তারা পে করতেছে, তারা পে করতেছে, ওই করতেছে ও আর দ্বারা মানে করতেছে, এইভাবে মানে ওই যে তে সে এই জিনিসগুলা, তে সে সি সামথিং এইরকম বাংলা জিনিসগুলা ব্যাকরণ চলে আসে। তো তারা কি করতে যায়, প্রস্তুতি নিচ্ছে, তারা প্রিপেয়ারিং হচ্ছে, ঠিক আছে, প্রিপেয়ারিং নিচ্ছে বা প্রিপেয়ার, ওইভাবে বাংলা সাজাই বা যেভাবে বাংলা হয়। তারা রিয়েলাইজ করতেছে, তারা রিয়েলাইজ করতেছে, এই রিয়েলাইজটা আপনি ইংলিশটা ওয়ার্ড দিবা, তখন আপনার মনে থাকবে এইভাবে রিয়েলাইজ করতেছে, এই করতেছে দ্বারা বোঝাতে চলমান কিছু, বাট রিয়েলাইজ তো আগে যে ওয়ার্ডগুলো শিখছি এই ওয়ার্ডগুলা। তো এখানে শুধু আমরা দে দ্বারা বলছি, বাট এখানে আপনি ইউ দ্বারা উচ্চারণ করতে পারবেন, কারণ ইউ এর সাথে যেমন আর বয়, দে এর সাথে তেমন আর বয়, উই এর সাথে তেমন আর বয়, কিন্তু লাস্টের কথাটা মনে রাখবা, ভার্বের সঙ্গে কি হবে, আইএনজিটা এড হয়ে যাবে। বুঝছেন? তো এই হলো যে প্রসেস, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলা আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আমি দে দ্বারা দেখিয়ে দিলাম। তো আপনি এইগুলার কি করলা যে ইউ আর, যে ইউ দ্বারা মানে আপনি দ্বারা, এবং কিটা যে আমরা দ্বারা মানে ওই দ্বারা আপনি কি করলা যে সেন্টেন্স মেক করলা। পরের সেকশনের ক্ষেত্রে যে আমরা বলি, আমরা তো এটা তো যে সিম্পল একটা উত্তর বলে দিলাম, তাহলে তো আমি তো একজন প্রশ্ন করতে হবে যে তারা কি অনুভব করতেছে, তারা কি অনুভব করতেছে, এইরকম ভাবে তারা কি অনুভব করতেছে, অথবা তারা কি যে প্রদান করতেছে, তারা কি যে প্রস্তুতি গ্রহণ নিচ্ছে বা প্রস্তুতি যে প্রস্তুত হচ্ছে এইভাবে, বা তারা কি অনুভব করতেছে। তো এইভাবে তো আমরা বলা লাগে। তো ওই তারাটা বলতে হলে এখানে যেই আমরা সাসাগরের বাইটারে নিয়ে আসলাম, সাসার যে ছেলেটাকে নিয়ে আসলাম, ওই ছেলেটাকে সামনে নিয়ে আসবেন, মানে আরটারে সামনে নিয়ে আসবা, যেভাবে আমরা আগের ক্ষেত্রে কি করছিলাম ওই এমটারে সামনে নিয়ে আসলাম, ঠিক তেমনি ভাবে সেম একই রূপ, শুধু আর এর পরিবর্তে এমটা চলে আসবে, আর যা আছে তা আগের নিয়মে যা আছে তা, এম এর পরিবর্তে এখানে এম এর পরিবর্তে আর, তেমনি ভাবে এম এর পরিবর্তে আরটা হয়ে যাবে। ঠিক আছে, তো আর বলে আর দে কি, আর দে গেইনিং তারা কি অর্জন করতেছে, আর দে প্লেইং তারা কি খেলতেছে, আর দে ইটিং তারা কি খাচ্ছে, আর দে কি যে ফাইটিং তারা কি ঘুমাচ্ছে। তো এইভাবে আপনি সেন্টেন্স মেক করতে হবে, এক সময় দে দ্বারা, এক সময় ইউ দ্বারা। আর ইউ ফাইটিং, আপনি কি ফাইট করতেছেন, তখন বলেন নো স্যার আই এম, তখন বলেন হ্যাঁ আমি ফাইট করতেছি।
তখন আপনি যদি বলেন হ্যাঁ আমি ফাইট করতেছি, তখন বললা যে আমি যদি প্রশ্ন করে বোঝা আর ইউ ফাইটিং, আপনি কি মারামারি করতেছেন, তখন বললা যে ইয়েস স্যার, যে আই এম, যে তখন আই, যে আপনি নিজের মতো করে উত্তর দেওয়া লাগবে। ইউ দ্বারা আমি আপনার প্রশ্ন করছি, বাট উত্তর দেওয়ার সময় আপনি বলবেন যে ইয়েস আই এম, মানে ও উপরের সেন্টেন্স যাইব ইয়েস আই এম কি আই এম ফাইটিং, ফাইট থেকে ফাইটিং, তখন ইয়েস জিও স্যার আমি ফাইট করতেছি, এইভাবে আপনি উত্তর দিবা। ঠিক আছে? তো পরবর্তীতে আমরা উত্তরটা দিব, আগামীকালকে যে প্র্যাকটিস করা লাগবে, অবশ্যই মিস করবা না। তো এখন যে আমি যে করা যায় নেগেটিভ করা যায়, তো ঠিক তেমনি ভাবে আর এর সাথে এম এর সাথে কি করছিলাম, এম এর সাথে আমরা নট লিখছিলাম না, ওই নট ঠিক তেমনি ভাবে আমরা এই আর এর সাথে শুধুমাত্র নট এড করবো, আর কিছু না। তো এখানে বলবেন যে দে আর নট প্লেইং, তারা খেলতেছে না, দে আর নট ম্যানেজিং, তারা ম্যানেজ করতেছে না, দে আর নট রিয়েলাইজিং, তারা অনুভব করতেছে না, দে আর নট কি বলেন পেইং, তারা পেড করতেছে না। তো এইভাবে করতেছে না, এইভাবে নাটা এর হবে, করতেছে না এইরকম তো থাকবেই, বুঝছেন? তো এই হলো যে 2 নম্বর স্ট্রাকচার। এখন কথা হলো যে দেখেন যে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে এই দুইটা সিমিলার আসলো, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে চলমান অবস্থার ক্ষেত্রে এক সময় আর এক সময় এমটা এর হয়। আরেকটা তো বস্তু রয়ে গেছে, তো কি রয়েছে, ওই যে থার্ড পারসন ব্যক্তির ক্ষেত্রে, থার্ড পারসন ব্যক্তিটা তো চিনেন, ওই যে হি সি বা ইট এন্ড রাকিব, এগুলা তো থার্ড পারসন ব্যক্তি তো কয় না। তো থার্ড পারসন ব্যক্তির ক্ষেত্রে তো একটা চেঞ্জ হইব, যেটা আমরা আগের ক্ষেত্রে কিটা চেঞ্জ করিয়ে আনছি, যে প্রত্যেকটার ক্ষেত্রে কি আনছি, ভার্বের সাথে এস বাই ইএস আনছি, ভার্বের সাথে এস বাই ইএস আনছি। তো সেই ক্ষেত্রে সেম অগু আউট অফ ডিফারেন্ট আনবো, যে একটার সঙ্গে এম, আই এর সাথে এম, তারপর যে অনেকজনের সাথে যে আর বসে, এবং কি থার্ড পারসনের ব্যক্তির ক্ষেত্রে ইজ আসে। এই ইজটা যখন আমরা বসাই, ইজটা কেন আসে, ওই আগের মতো শুধুমাত্র এমটার পরিবর্তে ইজ আসবে, এবং কি আর এর পরিবর্তে ইজ আসবে। তো কোন সময় ইজ আসবে, যখন আমরা থার্ড পারসন অন্য আরেকজন ব্যক্তি এককভাবে একজনকে যখন উল্লেখ করবো, এককভাবে একটা যদি আমি আমার বাবাকে মেনশন করি, আমার বাবা কি করতেছে, বজায় রাখতেছেন, এটা যদি আমি বলি, তাহলে বাবার মানে কি, বাবার ইংলিশ কি ফাদার, ফাদার কজন, একজন, তখন বললেন ফাদার ইজ কি মেইনটেইনিং, ফাদার ইজ মেইনটেইনিং, ফাদার একজন, মানে এখানে অনেকজন, ফাদার তো অনেকজন হয় না, একজন হয়, তখন বলে ফাদার ইজ মেইনটেইনিং, মানে ফাদার কি করতেছে, বাবা মেইনটেইন করতেছেন। অথবা যদি এখন বলেন মা মেইনটেইন করতেছেন, তখন বললেন যে এই ফাদারের জায়গায় আপনি বলতে পারলেন যে মাদার ইজ মেইনটেইনিং, তাহলে এই হি বলতে আমি ফাদারকে বুঝাচ্ছি, বা রাকিব বলে আমি একজন বাবাকে বুঝাচ্ছি, একজন ব্যক্তির নাম বুঝাচ্ছি, ঠিক আছে, ব্যক্তির নাম, তখন বলতে পারে রাকিব ইজ কি মেইনটেইনিং, মানে রাকিব মেইনটেইন করতেছে। জাস্ট তফাৎটা হলো এক সময় কারোর সঙ্গে এস ইজ হবে, কারোর সময় আর হবে, কারোর সময় এম হবে। তো থার্ড পারসন ব্যক্তির ওই 3-4টা ফর্মের ক্ষেত্রে ইজ হবে, তখন বললে যে হি ইজ মেইনটেইনিং, মানে সে বজায় রাখতেছেন, ঠিক আছে, বা সে বজায় রাখতেছেন, বা এটার আরেকটা বাংলা মিনিং হতে পারে যে সে বজায় রাখতেছে, এইরকম ভাবে হবে, এই রাখতেছে বা রাখতেছেন এইভাবে হওয়া যায়। শি ইজ মেকিং, মানে একজন মহিলার ক্ষেত্রে আমরা শি, আর পুরুষের ক্ষেত্রে হি, তখন শি ইজ মেকিং মানে সে প্রস্তুত করতেছেন, ঠিক আছে, বা প্রস্তুত করতেছে। এখন যদি কেউ কাউরে সাহায্য করে, যদি একটা ছেলে যদি কেউ সাহায্য করে, তখন বলা হি ইজ হেল্প, মানে হি ইজ হেল্প করতে সাহায্য করা, হি ইজ, তাহলে সে সাহায্য করতেছে যদি আমি বলি, তাইলে এখানে কি আমি হেল্প বসাবো না হেল্পের সঙ্গে আইএনজি নিয়ে আসবো? অবশ্যই এখন বলতে হইব, কারণ কি হি ইজ হেল্প না বলে হেল্পিং বলবে, হি ইজ হেল্পিং মানে সে সাহায্য করতেছে। এখন বলি সি যদি বলি, তাহলে বললে শি ইজ হেল্পিং, তো সে সাহায্য করতেছে। এইভাবে আপনি কি করলেন যে প্রত্যেকটা সেন্টেন্সটারে শুধুমাত্র তফাৎটা কি দাও, ইজটা শুধুমাত্র, যে জায়গায় এম আগের ক্ষেত্রে ব্যবহার করছেন, এখন শুধুমাত্র ইজ হবে, বাট আগে ডিফাইন করতে হবে এখানে থার্ড পারসন সিঙ্গুলার ব্যক্তি হওয়া লাগবে। তাহলে হি ইজ, শি ইজ, রাকিব ইজ এবং ইট ইজ। ইহা চলতেছে, যেমন ধরেন ক্লাস চলতেছে, তো ওই ক্লাস চলতেছে এই জায়গার নাম, এটি চলতেছে যে আমরা কই না এটি চলতেছে, এটি যাচ্ছে, এটি হচ্ছে, এইভাবে এটি বা ইহা দ্বারা আমরা বলি, তখন ইহা দ্বারা আমরা বলি ইট ইজ মেইনটেইনিং, এটা মেইনটেইন করা হচ্ছে, ঠিক আছে, ইট ইজ মেইনটেইনিং। তো এটা আমরা বলতে পারি, যদি এটার আরেকটা গ্রামার আছে সেটা অন্যভাবে শিখবো, কিন্তু বাট আমরা ওই ইট দ্বারা এটাই আমরা বলতে পারি, ঠিক আছে। তো ইট ইজ অবজার্ভিং মানে ইহা পর্যবেক্ষণ করা হচ্ছে, তো এটা কি আপনি যখন লাগবে। শি ইজ অর্গানাইজিং মানে সে প্রস্তুতি নিচ্ছে, এইরকম ভাবে প্রস্তুতি, এখানে প্রস্তুতি হবে, প্রস্তুতি নিচ্ছেন। তো বা ওই যে বললাম যে কিটা রেদওয়ান ইজ রিয়েলাইজিং, আমার নামটা দিয়ে দিলাম, যে এখানে বললাম যে সে কিটা করতেছে, অনুভব করতেছে। তো সামথিং কোন একটা জিনিসে আমি আমার নিজের নামটা, এখন আপনি এখানে নিজের নাম 100 জন মানুষের নাম আপনি বইতে পারেন, আপনার ভাইয়ের নাম, আপনার বোনের নাম বা ফ্রেন্ডের নাম আপনি বইতে পারেন। তো সেই ক্ষেত্রে যেমন ফ্রেন্ড ইজ রিয়েলাইজিং মানে বন্ধু রিয়েলাইজ করতেছে। এখন যে ফ্রেন্ডস হয়, ফ্রেন্ডস মানে এস লাগাই দেয়, মানে অনেকজন, তো ফ্রেন্ড মানে বন্ধু আর ফ্রেন্ডস মানে বন্ধুরা, তখন আর কিন্তু ও যে দেয়ের মাঝে হইব বন্ধুরা মানে অনেকজন, মানে তখন বলা ফ্রেন্ডস আর হইব। তাহলে এইগুলো আমরা পরবর্তীতে দেখবো, কিছু যে অতিরিক্ত জিনিসগুলো আছে এগুলো পরবর্তীতে দেখবো। তো ও হইলো ওভারঅল সিস্টেমের একটা সিস্টেম। এখন যে আমি একটা নেগেটিভ করা যাই, আপনি ফোকাসেন যে অগুলো যদি আমরা কোয়েশ্চেন করা যাই, তাইলে কিলা করবো,
আগেরটার ক্ষেত্রে কি করছি, যদি আমরা কোয়েশ্চেন করা যাই তাহলে ও আটটারে সামনে আনিয়া যা আছে তা, আটটারে সামনে আনিয়া যে সাবজেক্টটারে পরে নিয়ে তারপর যে জেলা আনছি ওলা এইভাবে আনছি। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি এখানে সাহায্যকারী ভার্ব কি না, সাসা বাতিজা কোনটা, ওই ইজ। তাহলে ইজটা যদি আমরা সামনে আনি তাহলে কি লইব, যদি ইস্টারে যদি আমরা সামনে আনি তখন আপনাকে বলবো ওই ইস্টারের সামনে আনলা, ঠিক আছে। ইজ বাদে ওই যে সাবজেক্ট যেটা হি ধরলাম আমরা একটা নিলাম হি, তারপর কি আছে ভার্বের সাথে আইএনজি, তখন বললাম ভার্ব প্লাস কি, ভার্ব প্লাস এই আইএনজি, এই হলো কি প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্ন এইভাবে প্রশ্নবোধক দিয়ে দিলাম। ইজ ইজ শি বাদে প্লাস হবে, তো ইজ বাদে কি, ইজ বাদে ওই হি বলতে কি এখানে হি হতে পারে, ইজ জি সরি এখানে ইজ নয়, এখানে শি হবে। তো এখানে শি অন হি বসাতে পারি ইজ শি, ইজ হি, অথবা ইট যে ইজ ইট, ঠিক আছে, বা রাকিব যে ইজ রাকিব। তো তারপর বিজ একটা আছে ওটা, এখন বললাম ইজ হি প্লেইং, ইট হিজ প্লে থেকে প্লেইং আসবে, প্লে থেকে প্লেইং আসবে, বা এই যে ইজ হি ম্যানেজ থেকে ম্যানেজিং, মানে সে কি ম্যানেজ করতেছে, সে কি ওই জিনিসগুলো করতেছে এইভাবে। অথবা আমরা যদি এখান থেকে মিটিং নেই তখন বললাম যে যে এখানে রাকিব তো আছে, ধরলাম এখানে রাকিব, ইজ রাকিব কি তা মিট না বলে আমরা মিটিং, রাকিব কি মিটিং করতেছে, তখন এইভাবে আমরা যে প্রশ্নটা করা হয়, ঠিক আছে, এইভাবে আমরা প্রশ্নটা করতে পারবো। আর লাস্টের কথাটা হইলো কিন্তু আমরা নেগেটিভ করতে গিয়া, নেগেটিভ আর কিচ্ছু নাই, সহজ হইলো যে ইজ জেলা ইজ আছে, ইজ ইজের সাথে কি করলা শুধুমাত্র নোটটা এড করিলা, আর কিছু লাগতো না। ওই যে এখানে ইজ আছে ওই ইজের সাথে পরে যদি নোট করিলেন তখন এখানে যে জায়গা কোশ্চেন বজায় রাখতেছেন এ জায়গা বা বজায় রাখতেছেন না, মানে সে বজায় রাখতেছে না, এইভাবে হবে। সে প্রস্তুতি গ্রহণ করতেছে না, সে নিয়ন্ত্রণ করতেছে না, সে মিটিং করতেছে না, জাস্ট বা রাকিব ইজ নট মিটিং, সে মিটিং করতেছে না, মানে সে সাক্ষাৎকার করতেছে না, বা শি ইজ গেইনিং, যে সে গেইন মানে অর্জন করা, ওই যে অবটেইন বা গেইন সেম কথা। তো গেইন থেকে গেইনিং তখন বললাম শি ইজ নট গেইনিং, সে অর্জন করতেছে না। যদি আমি কই যে সে অর্জন করতেছে তখন বললাম হি ইজ গেইনিং, যে সে অর্জন করতেছে। আর যদি বলি সে গেইনিং করতেছে না তাহলে বললাম যে কিটা যে হি ইজ নট গেইনিং। তো এইভাবে কি করলা যে প্রত্যেকটা কথাটারে আপনি সুন্দরভাবে সিকোয়েন্স মোতাবেক এইভাবে সাজাইলা। তো ওভারঅল সেকশনের ক্ষেত্রে এই হইলো আমাদের কি যে প্রেজেন্ট সিম্পল টেন্সের যে ধারণা, আমরা অতদিন যে জেলা ফর ইয়ার আর যে কিভাবে একটা কথা থেকে অন্য কথা যাওয়া লাগে সেটাই আমরা যে মেইন ফ্যাক্টর প্রেজেন্ট সিম্পল এন্ড চলমান অবস্থার লাগে আমরা দৈনন্দিন জীবনের কথাগুলো আমরা ইউজ করার চেষ্টা করছি। ওভারঅল ক্লাসে কে কতটুকু বুঝছেন জানি না, বাট ভিডিওটা তো আমরা ইউটিউব চ্যানেল লেখা থাকবো, দেওয়া থাকবো। তো অবশ্যই আপনি ও ইউটিউব ক্লাসও দেখে দেখি যে আবার ক্লাসটা দেখবা, ক্লাস বোঝার চেষ্টা করবা। না বুঝলে তো অবশ্যই আমরা আছে, কারণ কালকে প্র্যাকটিস ক্লাসও আবার একটু সামান্য বুঝিয়ে দিয়ে আমরা চাইবো কি প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি করবো যে দৌড়ানি নিব। দেখেন আজকে আমি চার পাঁচটা নতুন ওয়ার্ড নিয়ে আসি, এই নতুন ওয়ার্ড কেউরও জানা থাকবো কেউরও জানা থাকতো না, যে দুইটা আমি জানি অনলাইনে সব এতটুকু ভালো না, যার কারণে আমি ওয়ার্ড গুলা নিয়ে আসি। আর ফার্স্টটা ওয়ার্ড কিন্তু এই ফার্স্টটা ওয়ার্ড এখন আর পড়াইতাম না, আগামীকাল এই ফার্স্টটা ওয়ার্ড থেকে আমরা কি করবো যে ওই যে জায়গা যেমন ধরেন যে এই ওয়ার্ড যেমন খাম নাই কারণ বেশি হয়ে যাবো, তখন এই ওয়ার্ড গুলো আগামীকাল দৌড়া নিব। বাট ওভারঅল প্র্যাকটিসটা করার লাগে আগামীকাল দৌড়া নিব, কিন্তু প্রথমে আবার রিভাইজ করবো 5 মিনিট বা 10 মিনিট আমি রিভাইজ করবো। পরবর্তীতে প্রত্যেকের যে মাইক অন করিয়া হওয়া লাগবে, যা যতটুকু সম্ভব